বাড়িতে প্রবেশ করতে নিজের স্ত্রীকে শাড়ির আসল ঠিক করতে করতে রুম থেকে বের হতে দেখে থমকে দাঁড়ায় ইফাজ। কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় ওর স্ত্রীর পেছন থেকে শার্টের বোতাম লাগাতে লাগাতে একজন পুরুষকে বের হতে দেখে। সেই পুরুষ আর কেউ নয়, ইফাজের স্ত্রী পিহুর চাচাতো ভাই নেহাল। পিহু দরজার দিকে তাকাতে থমকে গেল ইফাজকে দেখে। ইফাজ অশ্রুসিক্ত নয়নে পিহুর দিকে তাকিয়ে আছে। রাগে তার মুখে লাল আবার ছড়িয়ে পড়েছে, হাতের মুঠো শক্ত হয়ে গেছে। এসব আর সহ্য করতে পারল না ইফাজ। জ্বরের গতিতে এসে পিহুর গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসালো। টাল সামলাতে না পেরে পিহু 2 কদম পিছিয়ে গিয়ে নেহালের সাথে ধাক্কা খায়। নেহাল পিহুকে ধরতে পিহু নিজেকে ছাড়িয়ে নিল। চোখ থেকে তার পানি বের হচ্ছে। গালে হাত দিয়ে পিহু ইফাজের দিকে তাকায়। হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, ছি, তুমি এতটা খারাপ আমি আগে ভাবিনি। আন্টি ঠিকই বলেছিল যে নেহালের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু আমি তা বিশ্বাস করিনি। এতটাই ভালোবেসেছি তোমাকে, আর তুমি আমার ভালোবাসাকে শেষ করে দিলে। ছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। ইফাজের কথা শুনে পিহু বাকহীন হয়ে গেছে। মুখ থেকে কথা বের করার চেষ্টা করেও পারছে না। ইফাজ আবার বলল, তোমার জন্য আমি আমার সব কিছু ছেড়ে এখানে এসেছি। তোমার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি। আমার বাবার বিশাল সম্পত্তি ছেড়ে ছোটোখাটো চাকরি নিয়েছি শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে। আর তুমি? আমার ভাবতেও অবাক লাগছে, কি আছে নেহালের মধ্যে যা আমার মধ্যে নেই বলো? পিহু কম্পিত কণ্ঠে বলল, ইফাজ তুমি একবার আমার কথাটা শোনো। পিহুর কথাটা শুনে ইফাজ ধমকে উঠল, চুপ, আর একটা কথাও বলবে না তুমি। ইফাজের ধমকে পিহু কেঁপে উঠল। ইফাজের দিকে তাকিয়ে অনবরত চোখের পানি ফেলতে লাগলো। ইফাজ তাচ্ছিল্য করে হেসে বলল, তুমি কি ভেবেছ তোমার কান্না আর মন গলানোর কথা শুনে আমি গলে যাব? কখনোই না। একটা কথা মনে রেখো, ভালোবাসলে যেমন সবটা দিয়ে ভালোবাসতে পারি, আর ঘৃণা করলেও সবটা দিয়ে ঘৃণা করতে পারি। আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা তোমাকে ভেবেছিলাম, কিন্তু তুমি আমার সেই প্রিয়জন নও। আমি মিথ্যে ছিলাম, তুমি আমার অপ্রিয় ছিলে, সেটা আজকে বুঝতে পারলাম। এই জন্য তুমি আমাদের সাথে ঘুরতে যাওনি, বাহানা দেখিয়ে বাড়িতে থেকে গেছো, তাই তো? কথা বলতে বলতে ইফাজের গলা ধরে আসছে। খুব ভালোবাসত যে প্রিয়কে, কিন্তু সেই প্রিয় তার সাথে আজ এত বড় প্রতারণা করলো। পিহু ইফাজের দিকে তাকিয়ে কেঁদে চলছে। পিহু বলল, প্লিজ ইফাজ, সবটা চোখের দেখায় বিচার করো না। একবার আমার কথাটা শোনো। কি শুনবো তোমার কথা? সবটাই তো নিজের চোখেই দেখে নিলাম। এতদিন মানুষের কাছে শুনেছি কিন্তু বিশ্বাস করিনি। আজ তো নিজের চোখে দেখলাম, অবিশ্বাস করি কিভাবে? পিহু অবাক হয়ে গেল। কে ইফাজকে ওর নামে উল্টাপাল্টা খবর দিল? পিহু কিছু বলতে যাবে তার আগে ইফাজ পিহুর 2 বাহু শক্ত করে ধরল। ব্যথা পাচ্ছে পিহু, কিন্তু আজকে যেন এই ব্যথা কিছুই নয়, এর থেকে 1000 গুণ বেশি ব্যথা ওর বুকে হচ্ছে। ইফাজ পিহুকে ঝাঁপিয়ে বলে, কেন এমন করলে? একবার ঈশানের কথা ভেবে দেখোনি? ইফাজের কথায় পিহুর গোড় কাটে। ইফাজের থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকায়। বড় টেডি বিয়ার আর রিমোট কন্ট্রোল গাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ঈশান। পিহু আর ইফাজের একমাত্র ছেলে ঈশান, বয়স মাত্র 10। ঈশান হাতের খেলনাগুলো আঁকড়ে ধরে মায়ের দিকে তাকিয়ে আছে। পিহুর বুকটা ধক করে উঠল। ঈশানও কি তার বাবার মতো তাকে ভুল বুঝবে? আম্মু বলে কি আর ডাকবে না? বুকের ভিতর জ্বলছে খুব। আগে ইফাজকে সবটা বোঝাতে হবে। পিহু আবারও ইফাজের দিকে তাকিয়ে বলল, আমার কথাটা শোনো। ইফাজ আবার হাত উঠালো পিহুকে থাপ্পড় মারার জন্য। পিহু চোখটা খিচে বন্ধ করে ফেলে, কিন্তু যখন দেখলো ইফাজ ওকে আঘাত করছে না তখন চোখ মেলে তাকালো। নেহাল ইফাজের হাতটা ধরে রেখেছে। ইফাজ ক্রোধ নিয়ে নেহালের দিকে তাকাতে নেহাল ধাক্কা মেরে ইফাজকে সরিয়ে দিল। তারপর বলল, অনেক হয়েছে আপনার বলা, এবার থামুন। ইফাজ রাগে গজগজ করতে করতে বলে, তুই কে আমাদের মাঝে কথা বলার? আমি আমার স্ত্রীকে মারব, তুই বলার কে? বলে নেহালের হাত জাড়া মেরে সরিয়ে দিল। নেহার বলল, কিন্তু এখন তো বুঝতে পারছেন যে পিহু আপনাকে চায় না, তাহলে আপনি আমাদের মাঝে দেওয়াল হয়ে কেন দাঁড়িয়েছেন? নেহালের কথা শুনে পিহু রাগান্বিত স্বরে বলে, নেহাল প্লিজ পিহু, আজকে আমাকে বাধা দিও না। দেখুন, পিহু আপনার সাথে হ্যাপি নয়। কি নেই আমার? বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে, আর আপনার থেকেও নেই। কি জন্য পিহু আপনার সাথে থাকবে বলুন তো? তাই আপনি আমাদের মাঝে আর থাকবেন না, চলে যান। তাহলে আপনিও হ্যাপি, আমরাও হ্যাপি। কথা শেষ হতেই পিহু নেহালের গালে থাপ্পড় মারল। নেহাল নিচের দিকে তাকালো। ইফাজ পিহুর হাত ধরেই বলল, তোমাদের এই মেলোড্রামা বন্ধ করো, অনেক হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। তুমি হ্যাপিনেস চাও তো? তাই হবে। আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব, তোমরা তোমাদের মতো করে সুখে থেকো। ইফাজ পিহুর হাত ছেড়ে রুমে চলে যায়। পিহু কড়ার নজরে নেহালের দিকে তাকিয়ে বলল, আগে ইফাজকে সবটা বোঝাই, তারপর তোমাকে দেখছি। বলে পিহু ইফাজের পিছু পিছু রুমে যায়। নেহাল বাঁকা হেসে বের হয়ে যায়। ওর কাজ শেষ এখানে, আর থাকা চলবে না।
ইফাজ রুমে গিয়ে নিজের জামা কাপড় গোছাচ্ছে আর পিহু বারবার বাধা দিচ্ছে, কিন্তু ইফাজ কোনো কথা শুনতে চাইছে না। পিহুকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, কিন্তু পিহু তাতে জমে যাচ্ছে না। ছোট্ট মীরা দরজার পর্দা ধরে তাকিয়ে আছে পিহু আর ইফাজের দিকে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সব দেখেছে। 5 বছর বয়সী মীরা কিছুই বুঝতে পারছে না। ছোট্ট একটা টেডি বিয়ার কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সে তো ঘুমিয়েছিল। চিৎকার চেঁচামেচি শুনে তার ঘুম ভেঙেছে। তারপর যেসব কাণ্ড করছে তাও ছোট্ট মাথায় ঢুকছে না। তবে সে এটুকু বুঝতে পারছে যে ইফাজ আর ঈশান চলে যাবে। মীরা চোখ ঘুরিয়ে ঈশানের দিকে তাকালো। ঈশান এখনও ঠায় দাঁড়িয়ে আছে। মীরা আস্তে আস্তে ঈশানের সামনে গিয়ে দাঁড়ায়। বলে, ঈশান ভাইয়া, তুমি আর ভালো আব্বু কি চলে যাবে? ঈশান মীরার দিকে তাকালো। এতক্ষণ সে মা বাবার রুমের দিকে তাকিয়েছিল। মীরার প্রশ্নে সে চকিতে তাকিয়ে বলে, হ্যাঁ মীরা, এই নে তোর বড় টেডি বিয়ার। ঈশান টেডি বিয়ারটা মীরার দিকে এগিয়ে দিল। মীরা নিল না। বলল, তোমরা চলে যেও না ঈশান ভাইয়া, আমার খুব খারাপ লাগছে। আমি আর তোমার সাথে দুষ্টুমি করব না, তবুও যেও না। ঈশান মীরার হাতে টেডি বিয়ার দিয়ে মীরার মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না মিরু, আমি বড় হলে তোকে একদিন নিয়ে যাব আমার কাছে। মীরা কাঁদো কাঁদো গলায় বলল, আর মণিমাকে নেবে না? সাথে সাথে ঈশান রেগে গেল। বলল, না, আমার মা খুব খারাপ মিরু, মা আমার বাবাকে একটুও লাভ করে না। না ঈশান ভাইয়া, মণিমা খুবই ভালো, ওই আঙ্কেলটা খুব পসা। তুই এখন ছোট্ট মিরু, তাই কিছু বুঝতে পারছিস না, বড় হলে ঠিকই বুঝবি। মীরা নাক ফুলিয়ে বলল, তুমি বুঝি বড়? মণিমা তো সব সময় বলে তুমিও ছোট। ঈশান কিছু বলার আগেই ইফাজ ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসে, সাথে পিহুও। পিহু কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ইফাজ, রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিও না, সব চোখের দেখা সত্যি হয় না। ইফাজ পিহুর দিকে তাকিয়ে বলল, সব চোখের দেখা যেমন সত্যি হয় না, তেমনি সব চোখের দেখা মিথ্যেও হয় না। আমি নিজের চোখে না কোনো মিথ্যে দেখেছি আর না শুনেছি। পিহু এবার জেড়ে গলায় বলল, তুমি এভাবে ঈশানকে নিয়ে যেতে পারো না। ঈশান আমারও ছেলে, তোমার যেমন ঈশানের উপর অধিকার আছে তেমনি আমারও আছে। ইফাজ সহজ গলায় বলল, ও আচ্ছা, তাহলে ঈশানকে জিজ্ঞেস করো সে কার সাথে থাকতে চায়। পিহু ঈশানের সামনে হাঁটু গেড়ে বসে ওর হাত ধরে বলল, ঈশান, তুমি প্লিজ মাকে ভুল বুঝো না। সত্যি তোমার মা কিছুই করেনি। তুমি যেও না ঈশান, তোমাকে ছাড়া মা থাকতে পারবে না। প্লিজ তোমার আব্বুকে একটু বলো। ঈশান পিহুর হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি ছোট নই আম্মু, আমি সবটা বুঝি। তুমি কেন করলে এমনটা আম্মু? আব্বু তো তোমাকে কত লাভ করে, তারপরও তুমি কেন এমনটা করলে? আই হেট ইউ আম্মু, আই হেট ইউ। আমি আব্বুর সাথেই চলে যাব, আমি তোমার সাথে থাকবো না। ঈশান দৌড়ে ইফাজকে জড়িয়ে ধরল। ইফাজ তাচ্ছিলেন হাসি দিয়েই বলল, দেখলে তো, এইটুকু ছেলেও কিন্তু সব বোঝে। তুমি সত্যিই খারাপ মা, আর একজন খারাপ মায়ের কাছে আমি আমার ছেলেকে রেখে যেতে পারি না। বাড়ি গাড়ি টাকা পয়সার প্রতি যে তোমার এত লোভ, তা আমি আগে জানতাম না। আমার কি কম ছিল পিহু? জীবনে কি টাকা পয়সা সব? ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? তাই তো আজ নেহালের টাকার প্রতি তুমি আকৃষ্ট হয়েছ। তবে তাই হোক, তুমি নেহালের সাথেই থাকো, আমি বাধা দিব না। আর হ্যাঁ, ডিভোর্স পেপার শীঘ্রই পেয়ে যাবে। তারপর তোমার সব রাস্তা পরিষ্কার, আর কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। ইফাজ ঈশানের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। পিহু মেঝেতে বসে চিৎকার দিয়ে কাঁদছে আর বলছে, এভাবে ঈশানকে আমার থেকে নিয়ে যেও না ইফাজ, তুমি আমাকে ভুল বুঝছ। সব চোখে দেখা সত্যি হয় না, একবার আমার কথা শুনে যাও ইফাজ। ইফাজ ততক্ষণে চলে গেছে। ছোট্ট মীরাও এবার কাঁদছে পিহুর কান্না দেখে। দৌড়ে এসে সে পিহুর কোলে ঝাঁপিয়ে পড়ল। পিহু তখন জোরে জোরে কাঁদছে আর বিলাপ করছে, বারবার ইফাজকে ফিরে আসতে বলছে। মীরা পিহুর চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি কেঁদো না মণিমা, আমারও খুব কান্না পাচ্ছে। একবার আমার আম্মু ফিরে আসুক, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। আম্মুকে বলে ঈশান ভাইয়ার ভালো আব্বুকে ফিরিয়ে নিয়ে আসবো, দেখো। তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। মীরার কথা পিহুকে আরও দুর্বল করে দিল। বুকের মাঝে শক্ত করে চেপে ধরল মীরাকে। মীরাকে দৌড়ে এসে কাঁদতে লাগলো। ছোট্ট মীরা পিহুর কষ্টটা বুঝলো, কিন্তু ওর স্বামী আর ছেলে তা বুঝলো না। এতে পিহুর আরও কষ্ট হচ্ছে। মীরাও সমান তালে কেঁদেই চলছে পিহুর সাথে। 15 বছরের সম্পর্ক এক নিমিষেই শেষ হয়ে গেল। ইফাজ আর পিহু ভালোবেসে বিয়ে করেছিল। পিহু ছিল নিম্নবিত্ত পরিবারের মেয়ে। বাবা ছোটবেলায় মারা গিয়েছে। মা গার্মেন্টসে চাকরি করে পিহুকে মানুষ করেছে। পিহু দমে যায়নি, পড়াশোনার পাশাপাশি টিউশনি করত। তারপর কিন্ডারগার্টেন স্কুলে চাকরি নিয়ে নিজের পড়াশোনার সংসার চালাতে লাগলো। ভার্সিটিতে পা দিয়ে তার ইফাজ খানের সাথে পরিচয় হয়। ইফাজ পিহু সিনিয়র ছিল। পিহুর সৌন্দর্য আর সাধারণ চলাফেরা ইফাজকে মুগ্ধ করে।
একটা সময় ইফাজ পিহুকে প্রপোজ করে, কিন্তু পিহু রাজি হয় না, কারণ ইফাজ অনেক বড় ঘরের ছেলে। ইফাজের বাবার বড় বড় ব্যবসা আছে দেশে বিদেশে। পিহুর মতো সামান্য একটা মেয়ের সাথে ইফাজও চায় না, কিন্তু ইফাজের পাগলামির কাছে হার মানে পিহু। বাধ্য হয় ইফাজের প্রেমে সাড়া দিতে। ওদের ভালোবাসা আস্তে আস্তে গভীর হয়ে যায়। ভার্সিটিতে ওরা বেস্ট কাপল হিসাবে আখ্যায়িত হয়। তবে কিছু কিছু মেয়েরা পিহুকে হিংসে করত, কারণ ইফাজ খান এত সুন্দর স্মার্ট হয়ে কিভাবে এরকম নিম্নবিত্ত পরিবারের মেয়ের প্রতি আকৃষ্ট হলো। এতে ইফাজের কোনো মাথা ব্যথা ছিল না। তবে সমস্যা হলো ইফাজের পরিবারকে নিয়ে। ইফাজের মা বাবা কিছুতেই পিহুর সাথে তাদের ছেলের বিয়ে দিবেন না। ইফাজ তাদের একটা মাত্র সন্তান। তারা তাদের ছেলেকে অনেক বড় করেই বিয়ে করাবেন। মেয়েও ঠিক করে ফেলেছিলেন, কিন্তু ইফাজের জেদের কাছে তাদের সিদ্ধান্ত কিছুই না। অতিরিক্ত বদমেজাজি আর জিদি ছেলে ইফাজ, যা বলে তাই করে ছাড়ে। সেক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। পিহুর হাজার বারণ সত্ত্বেও তাকে বিয়ে করে নিয়ে এসে হাজির হয় বাড়ির কাঠগড়ায়। পিহুকে সে এক প্রকার জোর করে বিয়ে করেছে। পিহু ইফাজের কথা ফেলতে পারেনি। ভালোবাসা তার এতই গভীরে গিয়ে পৌঁছিল যে ইফাজের প্রতিটা কথা শুনতে সে বাধ্য। কিন্তু দুঃখের বিষয় যে খানবাড়ি থেকে সেদিন ইফাজ আর পিহু ফিরে এসেছিল, কারণ ইফাজের বাবা তাদের ঢুকতে দেয়নি খানবাড়িতে। বলেছিলেন যদি ইফাজ পিহুকে ছেড়ে দেয় তবে সে খানবাড়িতে যেতে পারবে, কিন্তু জেদি ইফাজ তা করেনি। পিহুকে নিয়ে ওর বাসায় চলে আসে। তারপর থেকে ইফাজ আর পিহুর ছোট্ট সংসার শুরু। কষ্ট হলেও মানিয়ে নেয় পিহু। ইফাজ কয়েক মাস চেষ্টা করে ছোট একটা চাকরি পায়, আর পিহু তো স্কুলেই চাকরি করে। কোনো মতে চলে যায় ওদের। দিন শেষে যখন ইফাজ ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে, পিহু তখন নিজ হাতে ঠান্ডা পানি এগিয়ে দেয়। সযত্নে ইফাজের গাম মুছে দেয়। ইফাজের বুকে মাথা রেখে শান্তি পায় পিহু। ইফাজও নিজের প্রেয়সীকে জড়িয়ে ধরে রাত পার করে দেয়। ওদের জীবনে আরেক খুশির খবর নিয়ে আসে, পিহু প্রেগনেন্ট হয়। ইফাজ সেদিন খুব খুশি হয়েছিল। এক দফা পিহুকে কোলে নিয়ে ঘুরেছিল। বাবা হওয়ার খুশিতে সবাইকে মিষ্টি মুখ করিয়েছিল। সবসময় পিহুর যত্ন করতে ইফাজ। তাছাড়া পিহুর মা তো আছেই। যেদিন পিহুর ডেলিভারি হলো সেদিনই হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল ইফাজ। সর্বপ্রথম ইফাজ ঈশানকে কোলে তুলে নিয়েছিল। ঈশানকে কোলে রেখে পিহুর কপালে গভীর চুম্বন করেছিল। ওদের বিয়ে 11.5 বছর আর প্রেমের সম্পর্ক ছিল 3.5 বছর। এই নিয়ে মোট 15 বছরের সম্পর্ক ওদের। আর আজ এক নিমিষে সব শেষ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে পিহুর চোখে পানি ভরে গেল। এখনও সে দরজার সামনে বসে আছে। এই বুঝি ইফাজ ঈশানকে নিয়ে ফিরে আসবে। এই বুঝি ঈশান আম্মু আম্মু বলে ঝাঁপিয়ে পড়বে ওর কোলে। কিন্তু ওর ভাবনা সত্যি হলো না। ইফাজ এলো না ঈশানকে নিয়ে। ছোট্ট ঈশান মাকে ছাড়া থাকবে কিভাবে? পিহু সেসব ভেবেই কাঁদছে। এমন সময় একজোড়া পা এসে থামলো পিহুর সামনে। বুট পরা পায়ের মালিকের দিকে তাকালো সে। মালিককে দেখে সে রাগে কাঁপতে লাগলো। নেহাল হেসে তাকালো পিহুর দিকে। তারপর এক ঝটকায় পিহুর হাত ধরে দাঁড় করালো। পিহুর কোল থেকে ছিটকে দূরে পড়ে গেল মীরা। পিহু সেদিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে মীরা। পিহু চিৎকার করে উঠল মীরার দিকে তাকিয়ে। পিহু মীরার কাছে যেতে নিলে নেহার ওর হাত ধরে টেনে রাখে। ঘৃণায় পিহুর গা গিনগিন করে উঠল। পিছনে ঘুরে নেহালের গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে নেহাল পিহুর হাত ছেড়ে দিল। পিহু দৌড়ে গিয়ে মীরাকে কোলে তুলে নিয়ে চিৎকার করে বলল, কি চাই আর তোমার? শব্দ শেষ করেই দিলে। এখন আবার কি জন্য এসেছ? থাপ্পড় খেয়েও নেহালের কোনো অনুশোচনা বা রাগ হলো না। সে ঠোঁটজোড়া প্রসারতি করেই হাসল। তার হাসি দেখে পিহু চোখ সরিয়ে নেয়। ঘেন্না হচ্ছে আজ নেহালের প্রতি। অথচ এই নেহালকেই এতদিন নিজের সবচেয়ে ভালো বন্ধু ভেবে এসেছে। নিজের এমন কাজে নিজের প্রতি ঘৃণা হচ্ছে পিহুর। নেহাল পিহুর দিকে তাকিয়ে বলল, চলো আমার সাথে। পিহু তীরের মতো প্রশ্ন করল নেহালের দিকে, কোথায় যাব আমি? আর তুমি ভাবলে কি করে তোমার মতো নিছুর লোকের সাথে আমি যাব? এক্ষুনি বের হয়ে যাও। পিহু তীক্ষ্ণ চাহনিতে দমল না নেহাল। কড়া গলায় বলল, তোমাকে তো যেতেই হবে পিহু। এখন তিফাজ নেই তোমার সাথে, সো তোমাকে আমার সাথেই থাকতে হবে। নেহালের কথাগুলো রাগ বাড়িয়ে দিল পিহুর। মীরার হাত শক্ত করে চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। জোর গলায় বলল, আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমার সাথে আমি কোথাও যাব না। নেহাল হেসেই পিহুর দিকে এগিয়ে এসে বলল, জানি তুমি সোজা কথায় আসবে না, তাই জোর করেই নিয়ে যাব। পিহু ব্যথিত কণ্ঠে বলল, কেন করছো আমার সাথে এসব? কি চাও আমার কাছে তুমি? কি ক্ষতি করেছি আমি তোমার? সবচেয়ে বড় ক্ষতি করেছো ইফাজকে বিয়ে করে। কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, কিন্তু তুমি কি করেছ?
ইফাজের জন্য আমাকে ফিরিয়ে দিয়েছ। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে একদিনের জন্য হলেও আমার করে ছাড়ব। তাই তো এখানে এসে তোমাদের সবার মন জয় করলাম। আর দেখো, আমার কষ্ট সার্থক হলো আজ। তাই এখন চলো আমার সাথে। নেহাল পিহুর কথা শুনল না। পিহুর থেকে মীরাকে ছাড়িয়ে ধাক্কা মারল। মীরা গিয়ে ফ্লোরে পড়ল। কনুই এবং হাঁটুতে ব্যথা পেয়ে মীরা কেঁদে ওঠে। পিহু মীরার কাছে যাওয়ার আগে নেহাল পিহুকে টানতে টানতে বাহিরে নিয়ে যেতে লাগলো। পিহু পারছে না চিৎকার দিতে, কারণ গলা ব্যথা হয়ে গেছে কাঁদতে কাঁদতে। কাউকে ডাকলে সে শুনতেও পাবে না। দরজার কাছে এসে ওরা মুখোমুখি হলো একটা মেয়ের। বয়স খুব একটা বেশি নয়, পিহুর মতোই বয়স হবে। মেয়েটা পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে পিহু, কাঁদছিস কেন? আর এই ছেলেটাকে? বলতে বলতে মেয়েটা আরও এগিয়ে আসলো। পিহু বলল, আমাকে বাঁচা মুক্তা, নয়তো এই লোকটা আমাকে নিয়ে যাবে। নেহাল বিশ্রী হাসি দিয়ে বলে, লাইক সিরিয়াসলি, এই মেয়েটা তোমাকে বাঁচাবে? হাসালে পিহুমণি। নেহালের কথা শুনে মুক্তা রাগে গজগজ করে উঠল। এই ছেলেটাকে জানে ওর ব্যাপারে? মুক্তা রেগে মেগে ব্যাগ থেকে একটা ছুরি বের করলো। প্রোটেকশনের জন্য এটা সে সবসময় সাথে রাখে। নেহাল সেটা দেখে হাসতে হাসতে বলল, এই ছোট ছুরি দিয়ে আমাকে ভয় দেখাবে? ও, আমি তো খুব ভয় পেয়ে গেলাম। মুক্তা এতে আরও বেশি রেগে যায়। ছুরি চালিয়ে দিল যে হাতে সে পিহুর হাত ধরে আছে। নেহাল পিহুর হাত ছেড়ে নিজের রক্তমাখা হাত চেপে ধরে বিশ্রী গালি দেয় মুক্তাকে। ও ভাবেনি যে সত্যি সত্যি মুক্তা ওকে আঘাত করে ফেলবে। মুক্তা খেপে গিয়ে বলে, পৃথিবীর সব মেয়েকে পিহুর মতো নরম মনের ভাবলে ভুল করবি তুই। ভালোই ভালোই এখান থেকে কেটে পড়, না হলে ছড়ি তোর গলায় চালাতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। নেহাল কিছু বলার আগে মুক্তার হাজব্যান্ড সামির এসে সেখানে হাজির। নেহাল আর কিছুই বলল না, ওখান থেকে চলে গেল। রুমে এসে মুক্তা দেখল মীরা কাঁদছে। সে দ্রুত মীরাকে কোলে তুলে নিল। সোফায় বসে মীরাকে বুকে চেপে ধরে সামলায় পিহু। তার বুকে ঘুমিয়ে পড়ে সে। মুক্তা অবাক হয়ে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। বিনিময়ে পিহু চুপ করে রইল। যখন মুক্তা ইফাজ আর ঈশানের কথা জিজ্ঞেস করলো, তখনই পিহু নিজেকে আর সামলে রাখতে পারল না। হু হু করে কেঁদে উঠল। এতে মুক্তা বেশ ঘাবড়ে গিয়ে বলল, আর কাঁদিস না পিহু, এবার বল তো কি হয়েছে। পিহু নিজেকে সামলিয়ে বলতে লাগলো, তুই তো জানিস যে ইফাজ অফিসের কাজে ঢাকার বাহিরে থাকে। 2-1 মাস পর পর এসে সপ্তাহখানেক থেকে আবারও চলে যায়। এবারও এসেছিল। আজকে বিকেলে আমরা সবাই ঘুরতে যাওয়ার প্ল্যান করি, কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তার উপর মীরাও ঘুমিয়ে পড়েছিল, তাই আমি যাইনি। ইফাজ আর ঈশান গিয়েছিল। তার কিছুক্ষণ পরে নেহাল আসলো। মুগ্ধ উৎফুল্ল হয়ে বলল, এ নেহালটাকে আগে তো দেখিনি। পিহু মাথা নিচু করেই বলল, নেহাল আমার চাচাতো ভাই। আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি রিজেক্ট করেছিলাম, কারণ তখন আমি আর ইফাজ দুজনকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর আর নেহালকে দেখিনি। শুনেছিলাম সে বিদেশে পাড়ি জমিয়েছে। এসব নিয়ে আমি আর ভাবিনি। কিন্তু 5 মাস আগে নেহাল দেশে ফিরে আর আমাদের বাড়িতে যাতায়াত শুরু করে। আমি প্রথমে আপত্তি করেছিলাম, কিন্তু নেহাল বলেছিল যে ও সব কিছু ভুলে আমার সাথে বন্ধুত্ব করবে। আমি তাতে সায় দিয়েছিলাম। এটাই হলো আমার সবচেয়ে বড় ভুল। কেন যে ওর পাতে পা দিলাম, এজন্য এখন আমার সংসারটা শেষ হতে চলেছে। পিহু আবারও কেঁদে উঠল। মুক্তা বলল, তারপর কি হয়েছে? বিকেলে নেহাল আসায় আমি বিরক্ত হই, কারণ 1 সপ্তাহ আগে সে আবার আমাকে বিয়ের কথা বলেছে। আমি যাতে ইফাজকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করি, এজন্য ওকে আমি আসতে বারণ করে দেই। তবুও আসে। জানি না কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে ও। আমাকে টেনে রুমে নিয়ে এসে বিছানায় ধাক্কা মেরে ফেলে নিজের শার্ট খুলতে শুরু করলো। আমি চিৎকার করলাম, তাতে মীরার ঘুম ভেঙে যায়। মীরাকে দেখে নেহাল অবাক হলো, কিন্তু আমার সাথে দস্তাদস্তি করা শুরু করে দিল। আমি ধাক্কা মেরে ওকে সরিয়ে তাড়াতাড়ি শাড়ি ঠিক করতে করতে বের হই। আমার উদ্দেশ্য ছিল মানুষ জড়ো করা, কিন্তু তার আগেই দেখি ইফাজ এসে পড়েছে। আমাকে আর নেহালকে ওভাবে দেখে উল্টাও ভেবে নেয়। ইফাজ আমার কথা শুনতো, কিন্তু তার আগে কেউ বা কারা ওর কানে আমার নামে বিষ ঢেলেছে। তাই তো ইফাজ আমাকে ভুল বুঝেই চলে গেছে। পিহু আবারও কাঁদতে লাগলো। মুক্তা এক ধ্যানে পিহুর দিকে তাকিয়ে রইল। মুক্তা খুব ভালো করেই জানে পিহু নরম মনের মানুষ, একদমই তুলুর মতো। না, তুলোর থেকেও যদি কিছু নরম হয়ে থাকে তা হলো পিহু। মুক্তার পিহু একই স্কুলে চাকরি করে। পিহু কখনো স্টুডেন্টদের সাথে দমকে সুরেও কথা বলেনি, সবসময় আদর করে কথা বলেছে, যার জন্য সব স্টুডেন্টরা তাকে খুবই ভালোবাসে। কিন্তু মুক্তা তার বিপরীত। ক্লাসে গেলে সবসময় জোড়া ব্যাত নিয়ে যেত। পড়া না করে আসলে তার পিঠে ঠাস ঠুস মেরে দিত। সবাই মুক্তাকে ভীষণ ভয় পায়। আড়ালে সবাই রাক্ষসী রানী বলে তাকে ডাকে, কিন্তু সামনাসামনি সবাই মিষ্টি করে কথা বলে।
মুক্তি ভেবে পায় না এত নরম কেন মেয়েটা। আজকেও থাকলে হয়তো ইভাস যেতে পারতো না, সব কিছু এখানে মিটমাট করে ফেলতো সে। কিন্তু দুর্ভাগ্য ওদের সহায় হয়েছে। মুক্তা 3 মাসে প্রেগনেন্ট, তাই ছুটিতে বাবার বাড়ি গিয়েছিল। আজ দুপুরে ফিরেছে সে, তাই রাতেই এসেছে পিহুর সাথে দেখা করতে। মুক্তা কপালে ভাঁজ ফেলে বলে, নেহালকে বিশ্বাস করাই ভুল হয়েছে তোর। হয়তো নেহাল ইফাজের চোখে তোকে খারাপ বানানোর জন্যই এমনটা করেছে। নেহাল ইফাজের আসার খবর পেয়ে এসব করেছে। তো এখন কি করবি? পিহু কিছু বলল না। স্বামীর উদ্গ্রীব হয়ে বলে, আমাদের উচিত ইফাজ ভাইকে গিয়ে সব কিছু খুলে বলা। আমার মনে হয় আমরা বোঝালে সে বুঝবে। তখন মাথা হয়তো গরম ছিল বলে পিহুর কথা শোনেনি। মাথা ঠান্ডা হলে অবশ্যই তাকে বোঝালে সে বুঝবে। মুক্তা স্বামীরের দিকে তাকিয়ে বলল, অবশ্যই বুঝবেন, কারণ ইফাজ ভাইয়া পিহুকে নিজে থেকেও বেশি ভালোবাসে। একদিনের ভুল বোঝাবুঝিতে তো কিছুই হবে না। পিহু গিয়ে সবটা বোঝালেই উনি বুঝবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ইফাজ ভাইয়ের কান ভাঙালো কে? স্বামীর কিছুটা হেসে বলে, আশেপাশে কি কম মানুষ আছে নাকি? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের ঠোঁটে মধু আর অন্তরে বিষ থাকে। মধুর সাথে বিষ মিশিয়ে তা পরিবেশন করে মানুষের মনে, যাতে কেউ বুঝতে না পারে। একে অপরের ভালো তারা দেখতে পায় না, তাই হয়তো পিহুর নামে মিথ্যে বদনাম রটিয়েছে। মুক্তা মাথা ঝাঁকিয়ে বলে, একদম ঠিকই বলেছ, কিন্তু আমাদের দেরি করলে চলবে না, কালকে সব মিটমাট করতে হবে। মুক্তা একটু থেমে পিহুর দিকে তাকিয়ে বলে, ইফাজ ভাই এখন কোথায় আছে জানিস কিছু? পিহু মাথা নেড়ে না বোধক বলল, নরম বেডের উপর ঘুমিয়ে আছে ঈশান। পাশে ইফাজ বসে আছে, ওর ঘুম আসছে না। একটু পরপর চোখের পানি মুছছে। পিহুর দেওয়া আঘাতটা জোরেই লেগেছে তার। 15 বছরের সম্পর্ক ওদের এভাবে শেষ করে দিতে পারলো পিহু? টাকার এতই যদি লোভ, তাহলে একটা বার বলতে পারতো। ইফাজ হাসি মুখে তার আবদার পূরণ করত। এতে যত কষ্টই হোক না কেন পিহুর আবদার মেটাতো। কিন্তু পিহু এভাবে ওর বুকে ছুরি মারলো কেন? ইফাজ বারবার বলছে, কেন করলে এরকম পিহু? আমি তো সবটা দিয়ে তোমায় ভালোবেসেছিলাম। ইফাজ এখন বুঝতে পারছে যে পিহু আদর নরম মনের মানুষ নয়, কেননা আজ সে তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। যার জন্য প্রিয় মানুষদের ছেড়ে দিল, সেই আজকে সবচেয়ে অপ্রিয় ইফাজের। ভিতরটাও দমড়ে মুচড়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে সে এখন ফুঁপিয়ে উঠেছে। ছেলেদের কাঁদা বারণ, কিন্তু ইফাজ পারছে না নিজেকে শান্ত রাখতে। বারবার পিহুর প্রতিচ্ছবি ভেসে উঠছে চোখের সামনে। এরই মধ্যে নিশান একটু নড়ে চড়ে ওঠে। ঘুমের ঘরে সে আম্মু আম্মু বলতে লাগলো। এতে ইফাজ আরও ভেঙে পড়ে। তার এই ছোট ছেলেটা কিভাবে থাকবে মাকে ছাড়া? ঈশান তো ঠিক মতো নিজের হাতে খেতেও পারে না। পিহু আদর করে খাইয়ে দিত, তাহলে কি হবে ও ছেলের ভবিষ্যৎ? ইফাজ পরম যত্নে ঈশানের মাথায় হাত বুলিয়ে দেয়। আবারও ঘুমের ঘোরে তলিয়ে গেল। ইফাজ বাসা থেকে বের হয়ে সোজা খান ম্যানশনে চলে এসেছে। ভেবেছিল ওর মা বাবা হয়তো আবার ওকে ফিরিয়ে দিবেন, কিন্তু তারা অবাক করে দিয়ে ইফাজকে সাদরে গ্রহণ করলো। তারাও খুশি হয়েছে তাদের ছেলে ফিরে আসায়। নাতিকে পেয়েও তারা খুশি, কিন্তু তারা বৌমা চায় না। ঈশান তো ওনাদের বংশের রক্ত, তাই ঈশানকে ফিরিয়ে দেয়নি। ইফাজ ঈশানকে নিয়ে নিজের বেডরুমে চলে যায়। কত বছর পর এই রুমে পা দিয়েছে সে ভাবতেই চোখ জোড়া ভিজে আসে তার। গুটগুটে অন্ধকার বিরাজ করছে রুমে। খাটের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে ছোট্ট মীরা। পিহু জানালার গ্রিল ধরে বাহিরে তাকিয়ে আছে। ঘুম আসছে না তার। কি করে ঘুম আসবে? যার বুকে মাথা রেখে ঘুমাতো সেই তো নেই, তাই পিহুর চোখে ঘুম নেই। এর আগেও ইফাজের সাথে মলমালিন্য হয়েছে পিহুর, কিন্তু পরে ইফাজে এসে পিহুকে জড়িয়ে ধরে সরি বলেছে। আর কখনো তোমাকে ভুল বুঝবো না। পিহু তখন অভিমানী কণ্ঠে বলতো, যদি ভুল বোঝো কখনো। ইফাজ তখন হেসে পিহুর গাল টেনে বলতো, তুমি আছো না, আমি ভুল বুঝলে তুমি ভালোবাসা দিয়ে সেটা পুষিয়ে দিবে। তোমার ভালোবাসায় যে আমি বড্ড কাতর পিহুরানি। তোমার পবিত্র ভালোবাসা যে আমার সব রাগ অভিমান ভুলিয়ে দেয়, সেটা কি জানো না? পিহু সেদিন লাজুক হেসেছিল। এই লাজুক মুখখানি যে ইফাজের খুব ভালো লাগে, তাই সবসময় রোমান্টিক কথা বলে পিহুকে লজ্জায় ফেলত। এই তো সেদিন পিহু রান্না করছিল। হুট করে ইফাজ এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, তোমার ওই নরম ঠোঁটের উষ্ণ পরশ পেতে চাই, দেবে কি? পিহু তখন লজ্জায় একাকার হয়ে গিয়েছিল। বিয়ের এত বছর হওয়ার পরেও এত লজ্জা কোথা থেকে আসে তা ইফাজ আজও বুঝতে পারল না। এসব ভাবতে আনমনে পিহু হেসে উঠল। পিহু ভাবল কালকে গিয়ে তার সব ভালোবাসা উজাড় করে ইফাজকে সবটা বোঝাবে। ইফাজ নিশ্চয়ই বুঝবে, কারণ সে যে পিহুকে ভালোবাসে। পরে হয়তো ইফাজ নিজের ভুল বুঝতে পেরে সরি বলবে পিহুকে। তখন সে আচ্ছা মতো বকে দিবে ইফাজকে। কিন্তু যদি ইফাজ না বোঝে আর ওকে ছেড়ে চলে যায়, এ কথা ভাবতেই বুকটা ধক করে উঠল পিহুর। ঈশানের কথা মনে পড়ে গেল তার। ঈশান মাকে ছাড়া থাকবে কিভাবে?
খাওয়া দাওয়া, গোসল করা, স্কুলে যাওয়ার জন্য রেডি করা সবই তো পিহু নিজের হাতে করত। পিহু ঘাড় ঘুরিয়ে মীরার দিকে তাকালো। তাহলে কি তার ছেলের জীবন মীরার মতোই হবে? বেচারি মীরা, এটুকু বয়সে মা বাবা হারিয়ে সে নিঃস্ব। মীরার মা পুষ্পা পিহুর ছোটবেলার বন্ধু ছিল। ওদের সময়কার একসাথেই চলতো। পুষ্প বিয়ে করে মিলন নামের একটা ছেলেকে। লাভ ম্যারেজ ছিল ঠিক পিহুর মতো, তবে মিলনের পরিবার বলতে কেউ নেই। পুষ্প কনসেপ্ট করাতে মিলন খুব খুশি হয়। মিলন চেয়েছিল একটা সুন্দর পরীর মতো রাজকন্যা হবে। নামও রেখেছিল মীরা। একটা পরী এলো পুষ্পার কোল জোরে, কিন্তু দুর্ভাগ্য সেই পরীকে এক নজর দেখতে পেল না মিলন। হাসপাতালে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মিলন। তারপর 7 দিন হসপিটালে থেকে মারা যায়। এই 7 দিন মিলনের হিতাহিত জ্ঞান ছিল না বললে চলে, শুধু চোখ দুটো খোলা রেখেছিল। মিলনের মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে পুষ্পা। তাছাড়া দুজনে একসাথে চাকরি করেছিল একই স্কুলে, কিন্তু মীরা মেয়েটা বোধহয় পোড়া কপাল নিয়ে জন্মেছে। 5 মাস আগে পুষ্পা পিহুর কাছে মীরাকে রেখে ব্যাংকে যায় একটা কাজে। সেখান থেকে পুষ্পা ফিরে আসেনি, এসেছিল ওর ডেড বডি। একইভাবে সে পৌঁছে যায় মিলনের কাছে, আর মীরাকে রেখে যায় পিহুর কাছে। ছোট মীরা এখনও জানে না তার মায়ের মৃত্যুর খবর। তার মা যাওয়ার সময় এটা বলে গেছে যে সে যেন মণিমার কাছে থাকে এবং কোনো দুষ্টুমি না করে। মা তার জন্য অনেক খেলনা আনতে যাচ্ছে। সহজ সরল মীরা সেটাই বুঝে নিয়েছে। সে ভাবছে অনেক খেলনা কিনতে তো সময় লাগে, তাই তার মায়ের আসতে দেরি। কিন্তু মীরা তার মায়ের জন্য প্রতিদিন অপেক্ষা করে। পিহু আস্তে করে মীরার পাশে বসলো, ঘুমন্ত মুখটাতে আলতো করে চুমু খেলো। তারপর একদিনে তাকিয়ে রইল মীরার দিকে। যদিও অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না, তবুও সে তাকিয়ে থাকলো। গভীর রাতে অজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলো পিহু। মোনাজাতে কেঁদে কেঁদে সে খুব করে ঈশান আর ইফাজকে চাইল। তারপরও ঘুম আসলো না পিহুর। ফজরের নামাজ পড়ে সে উত্তেজিত হয়ে পড়ে। কখন যাবে ইফাজের কাছে, কখন ওদের ফিরিয়ে আনবে। সকাল হতেই মুক্তার স্বামীরকে নিয়ে বেরিয়ে পড়ল পিহু, সাথে মীরাকেও নিল। পিহুর দাঁড়ানো ওরা খান ম্যানশনে গেছে, তাই আগে ওরা খান বাড়িতেই যাবে। কিন্তু ওদের খান বাড়িতে ঢুকতে দেওয়া হলো না। গেটের সামনে দারোয়ান আটকে দাঁড়ায়, বলল, আপনারা কারা, কাকে চান? পিহু কথা বলতে পারল না, গলা আটকে আসছে আর বারবার বাড়ির ভিতরে উকিঝুঁকি দিচ্ছে। সামির এগিয়ে এসে বলে, আমরা ইফাজ খানের সাথে দেখা করতে এসেছি। উনি কি এখানে এসেছেন? দারোয়ান জবাব দিল, হ্যাঁ, কাল রাতেই এসেছেন। তাহলে ওনাকে বলুন যে সামির আর পিহু এসেছে ওনার সাথে দেখা করতে। দারোয়ান সূক্ষ্ম দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলে, কিন্তু আজ তো বাসায় কেউ নেই। কপালে বাস পেলে সামির বলল, কোথায় গেছে? সাররাজ পুরো পরিবার সহ লন্ডন চলে যাচ্ছে, একটু পরেই তাদের ফ্লাইট। সকালে সবাই এয়ারপোর্টে চলে গেছে। সামির আর কিছুই বলল না। দারোয়ানের কথাগুলো পিহুর কানে বাজতেছে। না, এভাবে ইফাজ তাকে ছেড়ে যেতে পারে না। পিহুর মাথাটা ঘুরে এলো। পড়ে যেতে নিলে সামির ওকে ধরে ফেলল। সামির বলল, ভেঙে পড়ো না পিহু, শক্ত হও। রাতারাতি এসব হয় না কখনো। ইফাজ দেশের বাহিরে যায়নি। পিহু কম্বিত কণ্ঠে বলল। দারোয়ান যে বলল, আমাকে ভাবতে দাও পিহু, তুমি এখনই ইফাজকে ফোন করো তাড়াতাড়ি। পিহুর হাত পা কাঁপছে, তবুও সে কাঁপা হাতে ফোন করলো ইফাজকে। সকাল 10টা বাজে, আর এখনই সূর্য মামা তার প্রখরতা বাড়িয়ে চলছে। খাড়াভাবে কিরণ দিয়ে সবার রক্ত চষে খাচ্ছে। এতে যেন তার তৃপ্তি। এই রোদে 4জন মানুষ ঘামে ভিজে দাঁড়িয়ে আছে খানবাড়ির গেটের সামনে। পিহু সে কখন থেকে ইফাজকে ফোন করে যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ। তবে পিহু এতে দমছে না, ফোন করে যাচ্ছে তো যাচ্ছেই। সামিরার মুখতে পিহুর অস্থিরতা দেখছে। রোদে পিহুর বর্ষা গাল লাল হয়ে গেছে, তার উপর চোখ থেকে পানি পড়ছে। পিহুর শ্বাস আটকে আসছে। বারবার মনে একটা কথায় নাড়া দিচ্ছে, যে ঈশান আর ইফাজ ওকে ছেড়ে চলে গেল না তো, তাহলেও বাঁচবে কে নিয়ে? না, এভাবে ভুল বুঝে চলে যেতে পারে না ইফাজ। সামিরার মুখটা পিহুর মুখ দেখে বুঝতে পারল। মুখটা বলল, ফোন কি বন্ধ? পিহু মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। তাহলে নিশ্চয় ফ্ল্যাটে উঠে পড়েছে, তাই ফোন বন্ধ করে রেখেছে। না, এটা হতেই পারে না। ইফাজ আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার ঈশান আমাকে ছেড়ে থাকতেই পারবে না। সামির পিহুকে ওখান থেকে নিয়ে চলে এলো, রাস্তার পাশের একটা বেঞ্চিতে বসিয়ে দিল। পিহু কাঁদছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেয়েটা এমনিতেই অনেক নরম, একটুতেই ভেঙে পড়ে অনেক। ইফাজ কত বোঝাতো যে সে যেন একটু শক্ত হয়, কিন্তু পিহু নিজেকে কিছুতেই কঠোর মনের মানুষ হিসাবে কখনো তৈরিই করতে পারেনি। মুক্তে পিহুকে সান্ত্বনা দিয়েই বলল, এভাবে ভেঙে পড়িস না, কোথাও হয়তো ভুল হচ্ছে, বাড়িতে চল, তারপর সব কিছু ভাবা যাবে। পিহু চিৎকার দিয়ে উঠে বলে, না, আমি কোথাও যাব না, আমি ইফাজের কাছে যাব। আমি ওদের ছাড়া থাকতে পারবো না মুক্তা। সামির ভাইয়া, আপনি বলুন না, ইফাজ কোথায় আছে? ওরা লন্ডন যায়নি।
সামির বলে, আমার জানা মতে এক রাতে এত কিছু করা সম্ভব নয়। তবে বড় লোকদের কাছে এটা কিছুই না। টাকা দিলে সব কিছু রাতারাতিই করা যায়। কিন্তু আমার ভাবনা, ইফাজ ভাই এক রাতেই এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল। পিহু আর কিছুই ভাবতে পারছে না। দুহাতে নিজের চুল টেনে ধরে কাঁদছে। শেষে আর উপায় না পেয়ে পিহুকে নিয়ে বাড়িতে চলে যায় এরা। দারোয়ান ইফাজের বাবাকে ফোন করতে তিনি বলেন, ওরা চলে গেছে? জি স্যার। গুড। এরপর আসলে একই কথা বলবি, বাড়ির ভিতরে কিছুতেই ঢুকতে দিবি না। আচ্ছা স্যার। ইফাজের বাবা বুদ্ধি করে দারোয়ানকে দিয়ে এসব কথা বলিয়েছে, যাতে করে পিহু ইফাজের খোঁজ না পায়। এতদিন পর নিজের ছেলেকে ফিরে পেয়েছেন তিনি। কিছুতেই তিনি ছেলেকে নিজের কাছ থেকে দূরে থাকতে দিবে না। খুব শিগগিরই ইফাজকে তিনি লন্ডন পাঠিয়ে দিবেন। সেখানে গিয়ে তার বিজনেস সামলাবে ইফাজ, এটাই চান তিনি। ঈশান ইফাজের রুমে বসে আছে, হাতে তার রিমোট কন্ট্রোল গাড়ি। একটু আগেই একটা মহিলা এসে তাকে দিয়ে গেছে। আব্বুর কাছে শুনেছে মহিলাটা নাকি ওর দাদি হয়। সকালে দাদি ঈশানকে খাইয়ে দিয়েছিল, কিন্তু ঈশানের তাতে পেট পড়েনি। আম্মুর কথা খুব মনে পড়ছে। আম্মু কি সুন্দর করে ওকে খাইয়ে দিত, তাতে পেট আর মন দুটোই যেন ভরে যেত তার। কিন্তু আজকে তো পেটই ভরেনি, মন তো দূরের কথা। তার উপর দাদি এসে মায়ের নামে এক গাদা বাজে কথা বলে গেছে। ঈশানের খুব রাগ হচ্ছে ওর দাদির উপর। ওর মাকে কেন বাজে কথা বলবে সে? আর এতদিন তারা কই ছিল, এখন এসেছে তার মায়ের নামে বাজে কথা বলতে। ঈশান ঠিক করলো এই পচা দাদির সাথে সে কথাই বলবে না। এসব ভাবছে আর গাড়িটা দৌড়ে দেখতেছে। মেজাজ খারাপ হয়ে গেল ঈশানের। ছুঁড়ে ফেলে দিল গাড়িটা। তখন ইফাজ এলো রুমে। এতক্ষণ সে মায়ের কাছেই ছিল। ঈশানের থমথমে মুখ দেখে ইফাজ ওর পাশে গিয়ে বসে, মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার ঈশান বাবুর? মন খারাপ? ঈশান ছলছল নয়নে আব্বুর দিকে তাকালো। বলল, আম্মু ফোন করেনি আব্বু। আমার খুব খারাপ লাগছে, আম্মুর কাছে যেতে ইচ্ছে করছে। ঈশানের কথায় ইফাজের বুকটা ধক করে উঠল। সেও তো অপেক্ষা করছিল যাতে পিহু একবার হলেও তাকে ফোন করে। কিন্তু না, পিহু তাকে ফোন করেনি। তাহলে কি সব সত্যি যে নেহালের সাথেই থাকতে ও ইচ্ছুক? তাই বোধহয় আর ফোন করছে না। তাহলে এত নাটক করার কি ছিল কাল? সোজাসুজি বললেই তো পারত। তাহলে ইফাজের কষ্টটাও একটু কম হতো। ইফাজ দুহাতে জড়িয়ে ধরে ঈশানকে। ওর চোখ দিয়ে পানি জ্বর জ্বর করে গড়িয়ে পড়ে। ঈশান বুঝতে পারল যে ওর বাবা কাঁদছে ওর মায়ের জন্য। ঈশানেরও খুব কান্না পাচ্ছে। বারবার শুধু এটাই মনে পড়ছে যে কেন ওর মা এসব করলো। কালকের কথা মনে পড়তে মায়ের প্রতি তার ঘৃণা জন্মায়। কিন্তু ইফাজ জানে না যে তার আড়ালে তার মা ফোন থেকে সিম কার্ড বের করে ফেলে দিয়ে নতুন সিম ঢুকিয়েছে। ইফাজের তার দেখার সময় কই? যেখানে তার লাইফ শেষ হতে বসেছে সেখানে সে সামান্য একটা ফোন নিয়ে আর কি বসে থাকবে? এসব নিয়ে কি ভাবার সময় আছে? সে শুধু পিহুর অপেক্ষা করছে। কিভাবে ছাড়বে সে পিহুকে? বড্ড বেশি যে ভালোবাসে সে পিহুকে। সোফায় মাথা রেখে মেঝেতে বসে কেঁদে চলছে পিহু। সামিরার মুখটা তা দেখতেছে। সান্ত্বনা দেওয়ার বাসা খুঁজে পাচ্ছে না তারা। পিহু মেয়েটা যে এত কাঁদতে পারে তা তাদের জানা ছিল না মুক্তার। এত নরম হলে তো লাইফে চলাটাই মুশকিল। নীরবতা ভেঙে সামিরার মুখতে পিহুকে অনেক বোঝায়, কিন্তু পিহু কিছুই বুঝতে পারছে না। তার বেঁচে থাকার একমাত্র কারণ ইফাজ আর ঈশান। অন্ধকার জগৎ থেকে ইফাজে ওকে আলোতে নিয়ে এসেছে, কিন্তু ইফাজ যে ওকে আবারও অন্ধকারে ঠেলে দিয়ে চলে যাবে। এখন এই অন্ধকার থেকেও কিভাবে বের হবে? মাঝপথে যদি ছেড়ে যেতে হয় তাহলে শুরুতে হাত ধরার কি দরকার ছিল? পিহু শুধু একটা কথাই ভাবছে, জিফাস কি করে পিহুকে অবিশ্বাস করলো? একবারও কি সত্যিটা জানার চেষ্টা করলো না কেন? কেন বলল না যে সত্যিটা কি পিহু? আমি জানতে চাই। তাহলেই তো সব মিটমাট হয়ে যেত। এত রাগ কিসের ইফাজের? পিহুর একরাশ অভিমান জন্মায় ইফাজের প্রতি। খাওয়া দাওয়া ঘুম সব ভুলে যায় সে। ভেঙে পড়ে পিহু। কিন্তু সবচেয়ে বড় আঘাত পায় পরের দিন ডিভোর্স পেপার হাতে পেয়ে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো পেপারের দিকে। শেষমেশ ডিভোর্স পেপার পাঠিয়ে দিল ইফাজ। পেপারটা হাতে নিয়ে পিহু খাটের উপর বসে রইল। পেপারে চকচক করছে ইফাজের সাইন। তাহলে কি সত্যি ইফাজ তাকে তার জীবন থেকে বের করে দিল? এত জেদ, এত রাগ ইফাজের? এতদিনের ভালোবাসা কি তাহলে মিথ্যে ছিল? তাই হবে, না হলে একদিনের ব্যবধানে কিভাবে ডিভোর্স পেপার পাঠায় সে? পিহু কিছুক্ষণ পেপারের দিকে তাকিয়ে থেকে চোখের পানি ফেলল। তারপর গড় গড় করে সাইন করে দিল পেপারে। উকিল পেপার নিয়ে চলে যেতে কান্নায় ভেঙে পড়ল পিহু। মুক্ত ওর সাথেই ছিল। পিহু সাইন করাতে বেশ অবাক হয় সে। মুক্ত কিছু বলার আগে পিহু চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কিভাবে থাকবো মুক্তা? আমার সব কিছু যে শেষ হয়ে গেল।
আমার ঈশানকেও নিয়ে গেল ইফাজ। আমি থাকবো কিভাবে? ইফাজ কেন আমাকে একবার বুঝলো না? কেন সত্যিটা জানতে চাইলো না? এতদিনের ভালোবাসাকে এক নিমিষে শেষ করে দিল কেন? আমি এখন কি করব? আমার যে দম বন্ধ হয়ে আসছে মুক্তা। মুক্তাও এবার কেঁদে দিল। একজন কঠোর মনের মানুষ হয়ে মুক্তা কেঁদে দিয়েছে পিহুকে দেখে। তাহলে ইফাজ কেন বুঝলো না? মুক্তা পিহুকে ধরে বলল, তোকে বাঁচতে হবে পিহু, নিজের জন্য না হলেও মীরার জন্য বাঁচতে হবে। মীরার তো তুই ছাড়া কেউ নেই। তাছাড়া ইফাজ ভাই তো সারা জীবনের জন্য চলে যায়নি, একদিন না একদিন তো ঠিকই আসবে, তখন না হয় সবটা বলা যাবে। এভাবে কলঙ্ক গায়ে মাখিস না। ইফাজ ভাই তোকে ভুল বুঝেছে, তুই তার ভুলটা বুঝিয়ে দিবি, তাই তাকে বাঁচতে হবে। পিহু মুক্তার হাত সরিয়ে দিয়ে বলে, সব দোষ কি আমার একার? ইফাজ কেন সত্যিটা জানতে চাইল না? এত জেদ তার যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। আমি একদম ঠিক করেছি, ইফাজ যদি আমাকে ছাড়া থাকতে পারে তাহলে আমিও পারবো। বেশ করেছি পেপারে সাইন করে। আমি বাঁচবো, হ্যাঁ মীরার জন্য বাঁচবো। আমি মীরাকে নিয়েই থাকবো। দরকার নেই ইফাজকে সত্যি বলার। যদি সে নিজে থেকে কোনোদিন জানতে পারে সত্যি, তাহলে সেদিনে জানবে। আমি কিছুই বলবো না। পিহু উঠে দাঁড়িয়ে হনহনিয়ে রুমে চলে গেল। মীরা ঘুমিয়ে রয়েছে। পিহু মীরার পাশে গিয়ে বসে পড়ল, কিন্তু ওর কান্না কোনো মতেই থামছে না। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে। মুক্তা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ও বেশ বুঝতে পারছে যে পিহু অভিমান করেছে ইফাজের উপর, কিন্তু এভাবে তো সব কিছু ঠিক হবে না। দুজনেই যদি অভিমান করে বসে থাকে, তাহলে তো সমস্যা আরও বাড়বে। যে কোনো একজনকে আগে গিয়ে সবটা বলতে হবে তো। কিন্তু পিহু অভিমানের বশে পেপার সাইন করেছে ঠিকই, এরপর সেই আফসোস করবে। মান অভিমানের কারণেই অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। অভিমান সবচেয়ে খারাপ জিনিস, এটা মুক্তা আজ বেশ বুঝতে পারছে। দুজন অভিমানী মানুষ দুজনের জন্য বসে থাকে, দুজনে ভাবে যে কে আগে রাগ ভাঙাবে। এ অপেক্ষায় থাকলে সারা জীবন পার হয়ে যাবে, তবুও কেউ কারো রাগ ভাঙাতে আসবে না। এটাই কি জীবন? এভাবেই তো কোনোদিন কেউ কারো কাছে যাবে না। তাহলে কি কোনোদিন ইফাজ আর পিহুর মিলও হবে না? বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মুক্তার। রুমে গিয়ে একবার উকি দেয় পিহুর দিকে। আগের মতোই সে বসে বসে কাঁদছে। আকাশটা চমৎকার দেখাচ্ছে, চাঁদের পাশে হাজার তারা চিকচিক করছে। মনে হচ্ছে মুক্তদানা ছড়িয়ে আছে আকাশ জুড়ে। চাঁদের আলো পড়ে মুক্তগুলো আরো চকচক করছে। প্লেনে জানালা দিয়ে বাহিরে উকি দিয়ে আছে ঈশান। একটু পরে প্লেন ছাড়বে। ইফাজ ঈশানের পাশেই বসে আছে। এভাবে নিজের দেশ ছেড়ে চলে যাবে তা কখনোই ভাবেনি ঈশান। এইটুকু বয়সে একের পর এক আঘাত পেয়ে চলছে সে। প্লেন ছাড়ার সময় চোখ বন্ধ করে ফেলে সে। চোখের সামনে পিহু আর মীরার মুখটাই বেশি উঠে ঈশানের। কতই না খেলা দুষ্টুমি করেছে সে মীরার সাথে, আর মায়ের বকা খেয়েছে। মেয়েটাকে বড্ড জ্বালাতো ঈশান। কখনো মীরা হাসতো তো কখনো গড় কাঁপিয়ে কান্না করে দিত। আর পিহু এসে ঈশানকে বকতো। তবে ঈশানের পছন্দের একজন ছিল মীরা। মারামারি কাটাকাটির পরেও শেষে দুজনে একসাথে খেলা করত। ঈশানের এসব ভাবতে মন খারাপ হয়ে যায়। জড়িয়ে ধরল ইফাজকে। ইফাজও ছেলেকে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 7 দিন হয়ে গেছে পিহুকে ছেড়ে আসার। আর এই 7 দিনে ইফাজ ঠিক করেছে সে লন্ডন চলে যাবে তার ছেলেকে নিয়ে। পিহুর মুখ সে কখনো দেখবে না। এই সিদ্ধান্ত ইফাজ সেদিন নিয়েছে, যেদিন সে পিহুর দেওয়ার ডিভোর্স পেপার পেয়েছে। পিহুকে ছেড়ে আসা 2 দিন পর সে ডিভোর্স পেপার পায়। সেদিনই ইফাজের মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই 2 দিন ভেবেছিল হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। পিহু তো এরকম মেয়ে নয়, কিন্তু ওর ভুল ভাঙাতে পিহু বোধহয় ডিভোর্স পেপার পাঠিয়েছে। পিহু সত্যি নেহালের সাথে থাকতে চায়, তাই ইফাজ অশ্রুসিক্ত নয়নে পেপারে সাইন করে দিয়েছিল। কিন্তু ইফাজ গভীর ষড়যন্ত্রের জালই ধরতে পারেনি। তার আড়ালে যে তার মা বাবা কত বড় ষড়যন্ত্র করছে, বিন্দুমাত্র টের পায়নি সে। তারপরে ইফাজ ঠিক করলো দেশ ছেড়ে চলে যাবে। আর তাই হলো। ঠিকঠাক করে সব লন্ডনের উদ্দেশ্যে রওনা গেল। প্লেন উড়ে চলল লন্ডনের উদ্দেশ্যে। বাংলাদেশ ছেড়ে সে উড়াল দিল আকাশের বুকে। চলে গেল অভিমান নিয়ে দুটো মানুষ। তাদের সত্যিটা জানাই হলো না, শুধু জমা রইল প্রিয়জনের প্রতি এক বুক অভিমান, যা ভাঙা সব রাস্তাই বন্ধ। আজকে ভোরের বাতাসটা খুবই স্নিগ্ধ। চারপাশে পাখির কলকালরিত মুখরিত হয়ে আছে। জানালার পাশে একটা বেলি ফুলের গাছ, তাতে অসংখ্য ফুল ধরেছে। সকালবেলা বেলি ফুলের সুবাস পেতে মনটা ভরে ওঠে আমার। গাছটা মীরা লাগিয়েছে খুব যত্ন করে। মীরা যখন 10 বছর বয়স তখন স্কুল থেকে ফেরার সময় গাছটা নিয়ে আসে। ড্রেস না খুলে গাছটা জানালার পাশে লাগায়। সেদিন ওর ড্রেসে কাদা লেগেছিল বলে খুব বকেছিলাম, কিন্তু আমার ছোট্ট মীরা সেদিন একগাল হেসে বলেছিল, তোমার জীবন সুগন্ধিময় করতে হলে একটু কাদায় কিছু হবে না। পাগলিটার কথা শুনে সেদিন হেসে ফেলেছিলাম। এভাবে কত বাহানায় যে ও আমাকে হাসিয়েছে তা বলে শেষ করা যাবে না।
কিন্তু ওর কথা একটুও মিথ্যে হয়নি। পরের বছর বেলি গাছটায় অনেক ফুল আসে আর আমার ঘর জুড়ে সুগন্ধে ভরিয়ে দেয়। এখনও খুব যত্ন করে গাছটার, কাউকে ছুঁতে পর্যন্ত দেয় না। আমি ভাবতে পারছি না যে সেই ছোট্ট মীরা যে এত বড় হয়ে গেছে। 17টা বছর পার হয়ে গেছে আমার আর মীরার জীবন থেকে। সেই দিনই তো মীরাকে ছোট দেখেছিলাম, ছোট ছোট হাতে সে আমার গলা জড়িয়ে ধরে চুমু খেত। আর আজকে সেই মীরা আমাকে তার হাতের রান্না করে খাওয়ায়। আর 3 মাস পর 22 বছরে পদার্পণ করবে মীরা। বাপ দিয়ে অবাক লাগছে। হয়তো আমার ঈশানও অনেক বড় হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে আমার ঈশান! বাবার মতোই লম্বা চড়া সুদর্শন হয়েছে নিশ্চয়ই। মায়ের প্রতি ঘৃণা নিয়ে সে বড় হয়েছে। কিন্তু ওর এই ভুল যে ভাঙাতে হবে না, না হলে আমি মরেও শান্তি পাবো না। এইটুকু লিখে ডায়েরির লেখা শেষ করলো পিহু। ইফাজ চলে যাওয়ার পর থেকে তার জীবনের প্রতিটা মুহূর্ত সে ডায়েরিতে বন্দি করেছে। একদিন সেই ডায়েরিটা ইফাজের হাতে পৌঁছে দিবে যেভাবেই হোক। ও যদি মারাও যায় তবে অন্য কারো হাত দিয়ে পাঠাবে। এই দৃঢ় চিন্তা সবসময় পিহুর মাথায় ঘুরপাক খায়। ফজরের নামাজ আদায় করে সে প্রতিদিন নিয়ম করে ডায়েরি লিখে। আজও তার ব্যতিক্রম হলো না। সেহাত থেকে দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস নিল। সাথে সাথে নাকের ভিতর দিয়ে বেলি ফুলের সুবাস ঢুকে যায়। সূর্য উঠতে এখনো দেরি আছে। মীরা নিশ্চয়ই এখনো ওঠেনি। মেয়েটারই একটাই অভ্যাস, ফজরের নামাজ কিছুতেই পড়তে চায় না, কিন্তু বাকি 4 ওয়াক্ত ঠিকই পড়বে। এ নিয়ে অনেক বকাও খায়, তবুও ঘুম থেকে নিজে নিজে কখনো ওঠে না। প্রতিদিন পিহুকে গিয়ে মীরাকে ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়াতে পাঠায়। রুমে দরজা খোলা রেখে ঘুমায় মীরা। দরজা পেঁচানোই থাকে। পিহু দরজা খুলে উকি দিল রুমের ভিতরে। আরামে ঘুমাচ্ছে মীরা। চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। একদম বাচ্চা বাচ্চা লাগছে মীরাকে। কে বলবে যে এই মেয়ের অনার্স ফাইনাল এক্সাম শেষ? পিহু চুল না বেঁধে দিলে মীরা চুলই বাঁধে না। পিহু গিয়ে মীরার পাশে বসে। আলতো করে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে মীরাকে ডাকলো। মীরা, মীরা, উঠ, ফজরের টাইম হয়ে গেছে তো। ফজরের নামাজের কথা শুনে লাফ মেরে উঠল মীরা। ঘুম বেশি হলেও কান সর্বদা সজাগই থাকে মীরার। মীরা এক মুহূর্তে দেরি না করে দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে গেল। একেবারের জন্য পিহুর মুখের দিকে তাকালো না, কারণ সে জানে পিহুর দিকে তাকালে বকা খাবে সে। পিহু বিছানায় বসে মুচকি হাসল। অজু করে বের হতেই পিহু বলল, নামাজ শেষ করে চলে আয়। মীরা মাথায় ওড়না পেঁচাতে পেঁচাতে বলল, এ দাঁড়াও। পিহু দাঁড়িয়ে পড়ল। মীরা তড়িঘড়ি করে লাইট অন করে বলল, আগে তোমাকে একটু দেখে নেই, তারপর নামাজে দাঁড়াবো। পিহু ব্রোজোড়া আপনা আপনি কুঁচকে এলো। বলল, একটু আগে তো বকা খাওয়ার ভয়ে পালালি, এখন কি ভয় লাগছে না? মীরা মুখে হাসি ফুটিয়ে বলে, ঠিক, তবে আমার যাওয়ার আর একটা কারণ ছিল। তাহলে আমার মণিমায়ের পবিত্র মুখটা দেখতে তো আমাকে পবিত্র হতে হবে, তাই না? তাই অজু করে এসে তোমার কাছে এলাম। পিহু অবাক চোখে তাকিয়ে রইল মীরার দিকে। মেয়েটা সত্যি অন্যরকম। পিহু হেসে মাথা নাড়িয়ে চলে গেল। মীরা পিহু যাওয়ার পানে তাকিয়ে হাসে। এখনও সে আগের মতোই দেখতে পিহু, শুধু গায়ের চামড়া কিঞ্চিত কুঁচকে গেছে, তবে আগের মতোই ফর্সা রয়েছে। ফর্সা শরীর হালকা জাম রঙের সুতির শাড়িতে বেশ মানিয়েছে পিহুকে। আসমকাই ঠোঁটে হাসি ফুটে ওঠে মীরার। তাড়াতাড়ি জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায় সে। নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করে রেখে মাথায় ওড়না পেঁচিয়ে বের হয় মীরা। পিহু এতক্ষণ মীরার জন্যই অপেক্ষা করছিল। প্রতিদিন তারা একসাথে হাঁটতে বের হয়। আজকে দুজনেই হাঁটতে বের হলো। সকালে হাঁটলে শরীর ও মন দুটোই ভালো থাকে। কিছুক্ষণ হাঁটাহাঁটি শেষ করে দুজনেই বাড়ি ফিরল। পিহু নিজের রুমে চলে গেল আর মীরা রান্না করে। পিহুকে মীরা রান্না করতে দেয় না, কারণ পিহুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। সারাক্ষণ কাশি লেগেই থাকে। ডক্টর ওষুধ দিয়েছেন, সেগুলোই খাচ্ছে সে। তাই মীরা সাফ মানা করে দিয়েছে। পিহু শুধু একটাই কাজ, তা হলো ঠিকমতো খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়া আর কলেজে যাওয়া। পিহু এখন কলেজে চাকরি নিয়েছে, সেখানেই যায়। মীরা আটা মেখে রুটি বানালো, তারপর আলু কুচি কুচি করে কাটলো। ফ্রিজে পেঁপে কুচি রাখা ছিল, কালকে রেখেছে মীরা, তাই আলু এবং পেঁপে ভাজি করলো। সাথে একটা ডিম ভাজলো। ডিম ভাজার সময় ধুমধাম দরজার আওয়াজ আসতে লাগে। মীরা এত প্রচণ্ডে রেগে যায়, তবে কি এসেছে তা বুঝতে একটু বাকি রইল না তার। ডিমটা বাটিতে রেখে খুন্তি হাতে নিয়ে দরজার দিকে ছুটল সে। মীরার আগে পিহু দরজার কাছে চলে গেছে। মীরা বলে ওঠে, তুমি দরজা খুলো না মণিমা, আমি যাচ্ছি। পিহু থেমে যেতেই মীরা গিয়ে দরজা খুলে দিল। খুন্তি হাতে মীরাকে দেখে এক লাফে দুহাত পিছিয়ে গেল মোহিত। মীরা ব্রুকুসকে বলল, তুই আবার এসে দরজা ধাক্কা দিচ্ছিস কেন? কলিং বেল নেই? মোহিত বোকা হাসি হেসে বলে, তোমাকে রাগাতে দেখে যে আমার খুব ভালো লাগে প্রিয় বউ। মীরা কটমট করে দরজার বাহিরে এসে বলে, এত বউ বউ করিস কেন? তোর থেকে গুনে গুনে 5 বছর 7 মাস 13 দিনের বড় আমি, আর তুই আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিস? স্বপ্নদের দেখি না,
আমার ইচ্ছে তোমাকে আমার বউ বানাবো, কিন্তু একটাই সমস্যা, আম্মুকে বলতে পারছি না। কি যে করি? ছেলের যে বিয়ের বয়স হয়েছে তা তো আম্মু দেখতেই পায় না। মীরা ছোট ছোট চোখে তাকিয়ে বলে, তোর বয়স তো 17, তাহলে বিয়ের বয়স হলো কেমনে? মোহিত কিছুটা ভঙ্গিমা করে বলে, তো কি হয়েছে? আমার মনের বয়স অনেক আগে বিয়ের বয়স ছাড়িয়ে গেছে। ভালোই তো লজিক শিখে গেছিস। দাঁড়া, আজ তোর একদিন তো আমার কয়দিন লাগে। গরম খুন্তি সেকা দিলে তোর মনের বয়স কমে যাবে। মীরা মোহিতকে তাড়া করলো। বাড়ির উঠোন জুড়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। পিহু দরজার সামনে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছে আর হাসছে। মোহিত হলো মুক্তার ছেলে। প্রতিদিন সে আসবে মীরাকে জ্বালাতন করতে। ওদের দুজনে দুষ্টুমি দেখে পিহু সবসময় হাসে, কিন্তু তৎক্ষণাৎ পিহুর ঈশানের কথা মনে পড়ে যায়। ঈশান থাকলে সেও হয়তো এমন দুষ্টুমি করতো মীরার সাথে। ছোটবেলা থেকেই তো ঈশান খুব খেপাতো মীরাকে। ফুস করে দীর্ঘশ্বাস ছাড়ল পিহু। কতই না ভালো হতো যদি ঈশান আর রিফাজ থাকতো, ওর সংসারটা জলমল করতো। কিন্তু সেই সব কিছু অভিমানের নিচে চাপা পড়ে গেছে। মাথার উপর পেন চলছে, সোফায় বসে হাঁপাচ্ছে মীরা আর মোহিত। দৌড়াদৌড়ি করার পরে দুজনেই ক্লান্ত হয়ে পড়েছে। একটু জিরিয়ে নিয়ে মীরা উঠতে উঠতে বলল, আর একদম জ্বালাতে আসবি না আমাকে, দূর হ পাজিল। মোহিত আহত কণ্ঠে বলে, এভাবে বলে না বউ, স্বামী থেকে দূরে থাকতে নেই। আচ্ছা, এক গ্লাস পানি খাওয়াও। মীরা মুখ বাঁকিয়ে রান্নাঘরে যেতে যেতে বলল, নিজে গিয়ে খা, আমি খাবার রেডি করছি। মোহিত টেবিল থেকে পানি নিয়ে খেয়ে গান শুরু করলো, কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে। মীরা খাবার রেডি করে পিহুকে ডাকতে গেল। পিহু, মীরা আর মোহিত সকালে নাস্তা সারল। মীরা ওষুধ আনার জন্য পিহুর রুমে যায়। ওষুধের পাতা হাতে নিতে ও চোখ গেল ওয়ারড্রপের উপর। লাল রঙের টেডি বিয়ারটা সাজিয়ে রেখেছে পিহু। সাথে মীরার মেজাজ তুঙ্গে উঠে গেল। টেডি বিয়ারটা ধরে নিয়ে পিহুর সামনে গিয়ে দাঁড়ালো। মীরার হাতে টেডি দেখে পিহু একটুও ঘাবড়ালো না। মীরা রাগে ফুঁসে উঠে বলে, তুমি আবার এই আপরটাকে গড়ে তুলেছ কেন? পিহু কথা না বলে হাত বাড়িয়ে ওষুধের পাতা নিল। মীরা জোর গলায় বলল, আজকে তো এটাকে এমন জায়গায় গুম করব তা তুমি ভাবতেও পারবে না। দরকার পড়লে এটাকে পুড়িয়ে ফেলবো। মীরা হনহনিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। একটু পর আবার ফিরে আসলো, তবে কিছু বলল না। সোফায় বসে মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখলো। মোহিত একবার মীরার দিকে তো একবার পিহুর দিকে তাকায়। পিহু রুমে গিয়ে রেডি হয়ে নেয়। তারপর বের হয়ে বলল, আমি আসছি মীরা, দরজা লাগিয়ে দিস, দূরে কোথাও যাস না। মীরা এবারও কোনো কথা বলে না। পিহু দরজার সামনে যেতেই মীরা গম্ভীর গলায় বলল, ওই টেডি তুমি আর বাড়িতে আনবে না, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। পিহু হাসল, তারপর কলেজের উদ্দেশ্যে চলে গেল। মোহিত মীরা রাগ ভাঙানোর জন্য এটে ওটা বলতে লাগে। পিহু বাড়ি থেকে একটু দূরে আসতেই দেখতে পেল ডাস্টবিনও পড়ে আছে টেডিটা। পিহু এগিয়ে গিয়ে হাতে নিয়ে ময়লা ঝাড়তে লাগে। তারপর সেটা নিয়েই কলেজে চলে গেল। পিহু জানে যে মীরা টেডিটা ডাস্টবিনেই ফেলবে। ড্রেন বা পুড়িয়ে ফেলার ক্ষমতা থাকলেও মীরার তাতে মন টানে না। তাই তো বারবার মীরা ডাস্টবিনে টেডিটা ফেলে দেয়, আর পিহু বারবার তা বাড়িতে তোলে। এই 17 বছরে অনেক কিছু পাল্টে গেছে। মীরাও বদলেছে অনেক। ইফাজ আর ঈশানের নাম সে শুনতেই পারে না। 17 বছর ধরে একটু একটু করে ঘৃণা জন্মেছে মীরার মনে। মীরার কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি হলো ঈশান আর ইফাজ। সেদিন ছোট ছিল বলে কিছু বলতে পারেনি, ভয়ে চুপসে ছিল। কিন্তু এখন মীরা একটুও ভয় পায় না, বরং অন্যায়ের প্রতিবাদ করে। সবসময় মাথা উঁচু করেই চলে। পিহুর মতো নরম মনের মানুষ নয় সে। টেডি বিয়ারটা ঈশানের দেওয়া ছিল। যাওয়ার আগে ঈশান টেডিটা মীরার হাতে দিয়ে গিয়েছিল। কিন্তু এখন এই টেডির প্রতি মীরার ঘৃণা হয়। অনেকবার এই টেডিকে সে ফেলে দিয়েছে, কিন্তু পিহু খুঁজে খুঁজে বের করে আবার ঘরে এনেছে। এ নিয়ে অনেক ঝামেলা করেছে মীরা, তবুও পিহু কোনো কথা বলেনি এ বিষয়ে। পিহু এই টেডিতে ঈশানের ছোঁয়া পায়, তাই আগলে রাখে নিজের কাছে। পিহু ভাবতে লাগলো যে আজকে থেকে এই টেডিকে গোপন জায়গায় লুকিয়ে রাখবে, যাতে মীরা দেখতে না পায়। 17 বছরে পিহু একটুও শক্ত হতে পারেনি, উল্টো আরও দুর্বল হয়ে গেছে। ঈশান আর রিফাজের প্রতি একটুও রাগ নেই পিহুর, তবে তার শেষ ইচ্ছে যে ওদেরকে সব সত্যিটা জানাবে। তখন আবার সব ঠিক হয়ে যাবে। ঈশান আর রিফাজ আবার ওর কাছে ফিরে আসবে। সেদিন ডিভোর্স পেপারে সাইন করার জন্য আজও পিহু আফসোস করে, কিভাবে সে এত অভিমান করলো সেদিন। সেদিনের পর নেহাল আবার এসেছিল, মূলত পিহুর ডিভোর্সের কথা শুনে এসেছে। কিন্তু সামিরার মুক্তা সর্বদাই পিহুর পাশে ছিল বিধায় নেহাল কিছু করতে পারেনি, এমনকি পুলিশেও জানিয়েছে। কলেজে যেতেই মুক্তার সাথে দেখা। এই কলেজে জয়েন করার বছর খানিকের মধ্যে মুক্তাও এখানে জয়েন হয়, যার ফলে দুজন একসাথে একই কলেজে চাকরি করে। ক্লাস শেষ হতে দুপুর 2টো বেজে গেল। পিহু ক্লান্ত হয়ে বাড়িতে ফিরল। মীরা তখন নামাজ পড়ে ঘুমাচ্ছে। পিহু চাবি দিয়ে দরজা খুলে টেডিটা
আলমারিতে তালা মেরে রাখলো। তারপর চলল গোসল করতে। গোসল সেরে জোহরের নামাজ আদায় করলো। তারপর গেল মীরার রুমে। মীরা তখনও ঘুমাচ্ছে। মেয়েটা যে এত ঘুম পাগল, উঠতে বসতে তার ঘুম পায় শুধু। নিশ্চয় না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এটাই মীরার একমাত্র স্বভাব। পিহুকে ছাড়া সে খাবেই না। পিহু মীরাকে টেনে উঠিয়ে খাবার টেবিলে নিয়ে বসায়। মীরার প্লেটে ভাত বেড়ে দিতে দিতে সে বলে, নামাজ পড়েছিলি? মীরা মুখের সামনে হাত রেখে হাই তুলে বলে, হ্যাঁ, আজকে বিকেলে পুষ্পার কবর জিয়ারত করতে যাব। মীরা খাবারের প্লেটের দিকে তাকিয়ে ছোট করে বলে, হুম। তারপর আর কেউ কোনো কথা বলে না। মীরা এখন আর সেই মিথ্যে ধারণা নিয়েও থাকে না। সে এখন জানে যে তার বাবা মা কেউ বেঁচে নেই। যেদিন প্রথম এই কথাটা বুঝতে পেরেছিল, সেদিন পিহুকে আঁকড়ে ধরে চিৎকার করে কেঁদেছিল। পিহুই সেদিন মীরাকে সামলিয়েছে, মায়ের আদর দিয়ে বড় করেছে। পিহু মীরাকে আরও পড়াবে, রেজাল্ট বের হলে মাস্টার্সে ভর্তি করাবে, নিজের পায়ে দাঁড় করাবে মীরাকে। বিকেলে পিহু আর মীরা বের হয়। একটা রিক্সা নিয়ে কবরস্থানে যায়। পাশাপাশি কবর দেওয়া হয়েছে পুষ্পার মিলনকে। পিহু আর মীরা দুজনেই কবর জিয়ারত করে বাড়ির পথ ধরে। রিক্সা না পাওয়ার কারণে দুজনেই হাসছে। একটু সামনে গেলেই রিক্সা পাওয়া যাবে। তখনই চোখে পড়ল রাস্তার পাশে কেউ একজন বসে আছে। হয়তো পড়ে গেছে, তাই ওঠার চেষ্টা করছে। পিহু সেদিকে এগিয়ে গেল। মীরা পিছন ফিরে তাকিয়ে দেখে পিহু একটা লোককে সাহায্য করতে গেছে। পিহু লোকটাকে দেখে অবাক হলো, তবুও টেনে তুলল তাকে। কিন্তু মীরা যেই না লোকটাকে দেখল, রাগে ফুঁস করে উঠল। দৌড়ে গিয়ে পিহু থেকে ছাড়িয়ে নিল লোকটাকে। ধাক্কা লাগায় লোকটা পড়তে পড়তেও পড়ল না। পিহু মীরার দিকে তাকিয়ে গরম চোখে বলে, সমস্যা কি তোর? দেখছিস না সাহায্য করছি? মীরাও পিহুর সাথে চোখ মিলিয়ে বলে, দুনিয়ার সব মানুষকে সাহায্য করতে পারো, আমি কিচ্ছু বলবো না, তবে এই লোকটাকে কোনোভাবেই সাহায্য করা যাবে না। মীরা নেহালের দিকে তাকিয়ে বলল, এই যে আপনি হঠাৎ কোথা থেকে উদয় হলেন? উদয় হয়েছেন ভালো কথা, আবার মণিমায়ের সামনে কেন এসেছেন? ইচ্ছে করছে ধাক্কা মেরে ড্রেনে ফেলে দেই, যাতে করে নোংরার মধ্যে থেকেই আপনার মৃত্যু হয়। পিহু একটা ধমক দিয়ে বলল, মীরা, এসব কি বলছিস? উনি তোর গুরুজন হয়, আর কারো মৃত্যু কামনা করা ঠিক নয়। ক্ষমা চা তুই। মীরা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, এর থেকে ক্ষমা চাইবো আমি? তার থেকে যদি 20 তলা বিল্ডিং থেকে লাফ দিতে বলো, আমি তাতেও রাজি। তবুও এই খারাপ লোকটার কাছে আমি ক্ষমা চাইতে কোনোভাবেই রাজি নই। মীরা মুখ ঘুরিয়ে নিল। পিহু কিছু বলার আগে নেহাল বলে উঠল, থাক না পিহু, মীরা ছোট মানুষ, ওকে বলতে দাও। আমি কিছু মনে করিনি। আমার পাপের শাস্তি তো সবে শুরু হয়েছে মাত্র। নেহালের কথায় পিহু অবাক হয়ে বলল, কিসের শাস্তি? আর তোমার এই অবস্থা কেন? পিহু নেহালের দিকে চোখ বোলায়। সাদা একটা পাঞ্জাবি পরা নেহাল, তাতে ময়লা লেগে আছে। গায়ে একটা পাতলা চাদর, তাতেও ময়লা লেগে আছে। নেহাল স্নিগ্ধ হেসে বলল, তোমার সাথে অন্যায় করেছি, তার শাস্তি আমি পাচ্ছি। কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমার হাত ভেঙে যায়। ডক্টর দেখিয়েছিলাম, আমার হাতে রগ বসানো হয়েছে। এতে প্রায় সময় আমার টাকা শেষ। এর জন্য আমার চাকরিটাও হারাতে হয়েছে নিজের পরিবারকেও। মা বাবা তো মারা গেছে, ছেলেমেয়েরাও নিজেদের খরচ চালাতেই হিমশিম খায়। বয়সে বা কত তাদের? এইটুকু বয়সে তো ওদের আনন্দ ফুর্তি করার সময়, কিন্তু ওরা নিজেদের হাল ধরেছে। তাই আমি আর আমার স্ত্রীর সামনের বৃদ্ধাশ্রমেই থাকি। পিহু মুখে হাত রেখে বলে উঠল, কি এত কিছু হয়ে গেছে? মীরা পিহুর মুখের কথা কেড়ে নিয়ে বলল, দেখলে তো মণিমা, পাপ তার বাপকেও ছাড়ে না। এই লোকটার পাপের ফল শুধু উনি নাও, বউ বাচ্চা কাচ্চা সহকারে সবাই পেয়েছেন। একে বলে ধর্মের কল বাতাসে নড়ে। প্লিজ মণিমা, তুমি এখন এই খারাপ লোকটাকে দয়া দেখিও না, আমার তো ঘেন্নাই হচ্ছে। পিহু এবার বেশ রেগে গেল, কড়া গলায় বলল, মীরা চুপ করো, আমাকে বলতে দাও। পিহু নেহালের দিকে তাকাতে নেহাল বলল, তুমি আমায় ক্ষমা করো পিহু, না হলে সারা জীবন এই পাপের বোঝা বয়ে বেড়াতে হবে আমাকে। পিহু বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করলেই হবে। আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি পিহু, এর ক্ষমা তাই তোমার কাছেই চাই। আমি ইপাসকে সবটা সত্যি বলে দিব। কোথায় আছে সে এখন? মীরা নিজেকে চুপ রাখতে পারল না, ফুস করে বলল, এখন বলে কি হবে? 17 বছর তো চলেই গেল, বাকি জীবনটাও এভাবে চলে যাবে। চলো মণিমা। না, এ নেহালের সামনে আসবে না, আর না ইপাস খান আর ঈশান খান। এ লোকগুলো খুবই খারাপ মানুষ, চলো। নেহাল ওদের বাধা দিয়ে বলে, আমার শেষ একটা অনুরোধ, রাখো প্লিজ। ইপাসকে সবটা বলতে যে আমাকে হবেই। সামনে আশ্রম, চলো, তারপর আমি সব কথা বলছি।
মীরা প্রথমে আপত্তি করল, পিহুর জন্য রাজি হয়। আশ্রমে গিয়ে নেহালের স্ত্রীর সাথে পিহু পরিচিত হয়। স্বামীর কৃতকর্মের জন্য তিনিও ক্ষমা চায়। নেহাল পিহুর হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলে, এই চিঠিটা ইপাসকে যেভাবে হোক দিও, তাহলেই ও সবটা বুঝে যাবে। পিহু আর কোনো কথা বাড়ালো না, মীরাকে নিয়ে সেখান থেকে চলে এলো। মীরা তো রাগে গম গম করছে, সে পিহুর মতো অত ভালো মনের মানুষ নয়। দরকার কি এত ভালো হওয়ার? এই পৃথিবীতে যে বেশি ভালো সেই তো বেশি কষ্ট পায়, আঘাতও বেশি পায়। যেমনটা পিহু পেয়েছে। এখনও পিহু মাঝরাতে কাঁদে। সে কি ভেবেছে মীরা কিছুই জানে না? মীরা সব কিছু জানে। এজন্যই তো মীরার মনে ক্ষোভ জন্মেছে ইফাজ আর ঈশানের প্রতি। ইফাজ কেন সেদিন পিহুকে বিশ্বাস করলো না? 15 বছরে কি সে এই চিনেছে পিহুকে? তাহলে কিসের ভালোবেসেছে পিহুকে? ইফাজ তাহলে পিহুকে ভালোই বাসেনি। আর ঈশান কেন সেদিন চলে গেল? একবারও কি মায়ের কথা ভাবলো না? মাঝে তাকে ছাড়া কষ্টে থাকবে এটা একবারও ভাবলো না? এসব কথা ভেবে ভেবে মীরা ওর ঘৃণার পাহাড় উঁচু করে যাচ্ছে। তো ঈশান প্যানিসে সে বাবার সাথে থাকে। এখানে ইফাজের বড় একটা দোতলা বাড়ি আছে। পরিবার সহ সে এখানেই থাকে। এই 17 বছরে তার অনেক নাম ডাক হয়েছে। ভ্যানিসের সবাই ইফাজকে এক নামেই চেনে। বড় বড় বিজনেসম্যানদের সাথেই তার উঠা বসা। সবসময় কাজে ব্যস্ত থাকে সে। অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস। অনেক রাত করে বাড়ি ফেরার দরুন ইফাজ এখনও ঘুমাচ্ছে। অ্যালার্ম ঘড়িটা শব্দ করেই যাচ্ছে। ইফাজ এক হাতে সেটা বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়ল। আজকে সে হাঁটতে বের হবে না। খুবই ক্লান্ত সে। একটু পরেই ঈশান এলো। ঈশান ইফাজকে ডাকতে সে বলল যাবে না। তাই ঈশান একাই বেরিয়ে পড়ল। কানে ইয়ারফোন গুঁজে দৌড়াতে লাগলো রাস্তায়। শুধু ঈশান নয়, আরও অনেকেই বের হয় দৌড়াতে। ঈশান একটা হাতা ছাড়া গেঞ্জি আর 3/4 প্যান্ট পরেছে। জিম করা 6 প্যাক বডি, পশা শরীর তার। একদম বাবার মতো সুদর্শন হয়েছে সে। অবশ্য ইফাজও এখনও কম সুদর্শন নয়। মেদহীন পেট, মাথা ভর্তি চুল, একদম সুদর্শন যুবকের মতোই দেখতে। শুধু চুলে আর দাঁড়িতে পাক ধরেছে। বাবা ছেলে এক জায়গায় দাঁড়ালে কেউ বলবে না যে এরা বাবা ছেলে। এ নিয়ে কম কথা শুনেনি ইফাজ। এই কথা শুনলে ইফাজ শুধু হেসেছে। ঈশান দৌড়ানোর সময় খেয়াল করলো যে কিছু মেয়ে ওর পিছু পিছু দৌড়াচ্ছে। সবার কাছে এটা সিম্পল হলেও ঈশানের কাছে এটা মোটেও সিম্পল নয়। কারণ এরকমটা মাঝে মধ্যেই হয়। এর আগে তো 5টাকে রাস্তায় দাঁড় করিয়ে কান ধরে উঠবস করিয়েছিল। ঈশান হঠাৎ থমকে দাঁড়ায়, সাথে মেয়েগুলোও দাঁড়িয়ে পড়ে। কিন্তু ঈশান যেই মুহূর্তে পিছনে তাকালো, অমনি সবগুলো দৌড়ে পালালো। ঈশান আবারও দৌড়াতে লাগলো। লন্ডনের অনেক মেয়েরাই ঈশান বলতে পাগল। কেউ কেউ ঈশানের সম্পত্তির, আবার কেউ কেউ বা ঈশানের জন্য। তবে আজ পর্যন্ত কেউ ঈশানকে সামনাসামনি প্রপোজ করার সাহস পায়নি। তার কারণ হলো গোমরামুখ ঈশান। কখনোই কেউ ঈশানের মুখে হাসি দেখেনি। কেন যে সে হাসে না সেটা সবারই অজানা। এমনকি ঈশানের বন্ধু মহলের কেউই মনে করতে পারবে না যে কোনোদিন ঈশান শেষ হেসেছিল। তবে এ বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করতেও পারে না। এতে ঈশান আরও যদি ফুঁসে ওঠে, তবে ঈশানের বন্ধুদের কাছে অনেক মেয়েরাই ঈশানের ব্যাপারে কথা বলে, মূলত ঈশানকে পটানোর জন্য। একবার কয়েকটা মেয়ে লাভ লেটার দিয়েছিল। ঈশান তখন রেগে গিয়ে ওদের কান ধরে উঠবস করিয়েছে। শুধু তাই না, মেয়েগুলোর অর্ধেক চুল পর্যন্ত কেটে দিয়েছিল। খুব ঝামেলা করেছিল ঈশান সেদিন। সেই থেকে প্রপোজ করা তো দূরের কথা, কোনো মেয়েই ঈশানকে গুড মর্নিং পর্যন্ত বলার সাহস পেত না। শুধু দূর থেকে আকর্ষণ বিকর্ষণ করে। মেয়েদের কাছে এখন ঈশান মানে বোম। কাছে গেলেই ঠুস করে ফুটে যাবে। জগিং শেষে ঈশান বাড়িতে ঢুকলো। ইফাজ খাবার টেবিলে বসে আছে। ঈশানের জন্যই বসে আছে। ঈশান গিয়ে চেয়ার টেনে বসে। ঈশানের দাদুও এসেছে, কিন্তু দাদি আসেনি। তিনি কয়েকদিন ধরেই অসুস্থ। রুমে বসে খাওয়া দাওয়া করে। ইফাজ নিজ হাতে ঈশানের প্লেটে খাবার তুলে দেয়। শত ব্যস্ততার মাঝে থেকেও ঈশানকে সে ঠিকই সময় দেয়। কি আর করবে, মা তো নেই, ওকে সব করতে হয়। ঈশান খাচ্ছে আর বারবার ইফাজের দিকে তাকাচ্ছে। ইফাজ বেশ বুঝতে পারছে যে ঈশান তাকে কিছু বলতে চাইছে। ইফাজ ঈশানকে নির্ভয় দিয়ে বলে, কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো, আমার অফিস আছে। ঈশান একটু ইতস্ত করে দাদুর দিকে তাকালো। তারপর ইফাজের দিকে তাকিয়ে বলল, আব্বু, আমার তো স্টাডি শেষ, তাই আমি চাচ্ছি। ঈশানকে বলতে না দিয়ে ইফাজ বলল, অফিসে জয়েন হতে চাও? বেশ তো, কাল থেকে না হয় হও। ঈশান ইফাজকে থামিয়ে দিয়ে বলল, না আব্বু, আমি অন্য কিছু বলতে চাচ্ছি। ইফাজ হাতের স্পুন প্লেটে শব্দ করে রেখে ঈশানের দিকে তাকালো। তারপর বলল, বলো কি বলবে। ঈশান ইফাজের চোখে চোখ রেখে বলল, আব্বু, আমি বাংলাদেশে যেতে চাই কিছুদিনের জন্য। ইফাজ গম্ভীর মুখে ঈশানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, মায়ের কাছে যেতে চাও? ঈশান মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলল, তাহলে তো আরও আগেই যেতাম। তুমি তো জানো ওনাকে আমি ঘৃণা করি। উনি কিছুতেই আমার মা হতে পারে না। আমি অন্য কারণে যেতে চাই। যতই হোক পিহু তোমার মা।
মায়ের নামে বাজে কথা তোমার মুখে মানায় না। ঈশান ইফাজের চোখে চোখ রেখে বলল, তোমারও তো স্ত্রী, তাহলে তুমি কেন তাকে ঘৃণা করো? কেন তাকে ছেড়ে এত বছর ধরে এখানে পড়ে আসো? কেন সেদিন ডিভোর্স পেপারে সাইন করলে? ঈশান, ইফাজ রেগে বলতে ঈশান খাওয়া ছেড়ে দাঁড়িয়ে পড়ল আর বলল, আমি তোমার ছেলে, তোমার রক্ত আমার শরীরে বইছে, তাই জেদটাও তোমার মতো। তবে আমার মনে হয় আমার জেদটা তোমার থেকেও বেশি। তুমি সেদিন নিজের জিনিস পেলে এসেছ, কিন্তু আমি সেটা করব না। আমার জিনিস আমার চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। আমি পরের মাসেই বাংলাদেশে যাচ্ছি, দ্যাটস ফাইনাল। ঈশান নিজের রুমে চলে গেল। ইফাজ ছেলে যাওয়ার পানে তাকিয়ে রইল। কি এমন ফেলে এসেছে সে বাংলাদেশে, যা আনা এত জরুরি? আর এতদিন পর মনে পড়ল সেই জিনিসের কথা। ইফাজের এখানে কিছু করার নেই, একরোখা হয়েছে। ঈশান যা বলে তাই করে ছাড়ায়, মা না থাকলে যা হয় আর কি। কিন্তু ইফাজের চিন্তা, যদি ঈশান বাংলাদেশে যায় এবং পিহুর মুখোমুখি হয়, তাহলে তো সে কেলেঙ্কারি হয়ে যাবে। যা নয় তা বলবে পিহুকে সে। কিন্তু ইফাজ জানে না যে মীরা আছে পিহুর সাথে। ঈশান যদি ঘূর্ণিঝড় হয় তো মীরা সাইক্লোন। ওদের দুজনের মুখোমুখি সংঘর্ষে সব কিছুই লণ্ডভণ্ড হয়ে যাবে। ইফাজ খাবার টেবিল ত্যাগ করে অফিসে চলে গেল। ঈশান নিজের রুমে স্টাডি করছে। গায়ের গেঞ্জি খুলে শার্ট পরে বোতাম লাগাতে গিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। গাড়ির কাছে দিকটায় আলতো করে হাত বুলালো। এখানেই তো মীরা জোরে কামড়ে দিয়েছিল। 3 দিন পর্যন্ত জায়গাটা লাল হয়েছিল। ঈশান মীরার রং পেন্সিলগুলো থেকে একটা পেন্সিল না বলে নিয়েছিল। তাতেই মীরা ওকে চোর বলে আখ্যায়িত করে তার শাস্তিস্বরূপ কামড় বসিয়ে দিয়েছিল। তবে দাগটা নেই, সময়ের সাথে সাথে তা মিলিয়ে গেছে। পুরনো কথা মনে পড়তে ঈশানের ঠোঁটের কোণে এক সিলতে হাসি ফুটে উঠল। এই হাসি ঈশানের আয়না, আর ঈশানই দেখল শুধু। এমনকি ইফাজও কখনো ঈশানকে হাসতে দেখেনি। রেডি হয়ে ঈশান বেরিয়ে গেল। সারাদিন লন্ডন শহর ঘুরে রাতে বাড়ি ফিরে সে। এটাই হলো ঈশানের প্রধান কাজ। ইফাজ অফিসের নিজের কেবিনে বসে আছে। ফাইলপত্র সব একপাশে ফেলে পিহুর ছবির দিকে তাকিয়ে আছে। গোলাপি রঙের শাড়ি আর খোপায় গোলাপ লাগানো। হাসি মুখে দাঁড়িয়ে আছে পিহু। শাড়িটা ইফাজ কিনে দিয়েছিল তাদের 3য়তম বিবাহবার্ষিকীতে। আজ এত বছর পরেও ইফাজের স্পষ্ট মনে আছে। অল্প বয়সী পিহুকে সেই সাজে এখনও অপরূপ লাগছে। ইফাজ ভাবছে পিহু এখনও আগের মতোই আছে কি, নাকি ওর মতো পিহু চুলেও পাক ধরেছে। এটা নিয়ে পিহু কত হাসাহাসি করত, অথচ আজ সত্যি ইফাজের চুলে পাক ধরেছে। তা দেখার জন্য পিহু নেই। ইফাজ আজও পিহুকে আগের মতোই ভালোবাসে। যতই রাগ দেখাক না কেন, ভালোবাসা তো মিথ্যে নয়। পিহু নেহালের সাথে বিয়ে হয়েছে নিশ্চয়ই, ছেলে মেয়ে হয়েছে কি, এসব মনে পড়তে মাথায় আগুন ধরে গেল তার। ছবিটা সরে ফেলে দিল। রাগ হচ্ছে খুব। চোখ বন্ধ করে রাগ দমনের চেষ্টায় আছে ইফাজ। আস্তে আস্তে রাগ নিয়ন্ত্রণ করে নিজের কাজে মন দিল ইফাজ। আজকের প্রকৃতি যেন খুশির আমেজে মেতে উঠেছে। তাই হালকা বাতাস বইছে, আকাশের চাঁদ উঠেছে, তার সাথে বেলি ফুলের সুবাস ভেসে আসছে। পিহুর মনটা এতে ভালো হয়ে যায়। জানালার গ্রিল তুলে আকাশের পানে চেয়ে রইল। ইফাজের কাঁধে মাথা রেখে কতদিন চাঁদ দেখেছে সে, কিন্তু এত বছরে সেই ইচ্ছে মরে গেছে। তবে এখন আর পারছে না পিহু। ইচ্ছে করছে ছুটে চলে যেতে ইফাজের কাছে। তা বোধহয় আর সম্ভবও না। এটা ভাবতেই পিহু চোখের কোণে পানি জমে উঠল। সে খুব করে চেয়েছিল ঈশানকে দেখতে। তার ছেলেটা কত বড় হয়েছে তা পিহু দুচোখ ভরে দেখতে চেয়েছে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল পিহু। বেশি কাশির পরে পেট ও গলা ব্যথা হয়ে গেছে। মীরা পিহুর কাশির শব্দেও রুমে আসলো। এগিয়ে এসে বলল, মণিমা তুমি ওষুধ খাওনি? পিহু আকাশের দিকে তাকিয়ে মাথা নাড়ল। মীরা ওষুধ হাতে নিয়ে পানি এগিয়ে দেয়। পিহু চুপচাপে ওষুধ খেয়ে নিল। মীরা আবার বলল, ভালো ডক্টর দেখাতে হবে তোমাকে, কয়েকদিন যাবৎ কাশি বেড়েই চলছে তোমার। পিহু এবার মীরার দিকে ঘুরে তাকিয়ে বলল, আমাকে নিয়ে তোর অত ভাবতে হবে না, ডক্টর আমি দেখিয়েছি, বয়স হয়েছে, অসুখ তো হবেই। মীরা সন্দিহান চোখে তাকিয়ে বলল, কে বলেছে তোমার বয়স হয়েছে? তুমি তো এখনো যুবতী মেয়ের মতোই রয়েছ, আর বয়স হলে বুঝে অসুখ বাড়ে? পিহু কিছু বলার আগে কলিং বেলের শব্দ। পিহু মীরা দুজনেই রুম থেকে বের হয়ে এলো। মীরা দরজা খুলতেই দেখল মুক্তার সামির আর মোহিত এসেছে। মীরাকে দেখে মোহিত চোখ মারে। মীরাও আগুন চোখে মোহিতের দিকে তাকায়। পিহু মীরাকে নাস্তা রেডি করতে বলে সামিরকে আর মুক্তাকে নিয়ে রুমে গেল। পিহু মুক্তা আর সামির গম্ভীর মুখে বসে আছে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি চাই খুব শীঘ্রই মীরাকে বিয়ে দিতে। অন্তত মেসে থাকতে মীরাকে বিয়ে দিতে চাই। মেয়েটাকে এমন একটা ছেলের হাতে তুলে দিতে চাই যে আমার মীরাকে সুখে রাখবে। সামির চুপ করে আছে, কিন্তু মুক্তা পিহুর কথা একটু বিরক্তি নিয়ে বলে, এসব কি বলছিস পিহু? সামান্য একটু অসুখেই কি মানুষ মরে নাকি? পিহু চোখে ঠোঁটের হাসি ঝুলিয়ে বলল, যেদিন ডাক আসবে সেদিন তো যেতেই হবে। উপরালাই অসুখের কারণে আমার মৃত্যু লিখে রাখে তাহলেই হবে। কিন্তু ডক্টর বলেছে অপারেশন করালে সব ঠিক হবে। যদি ঠিক না হয়, আমি যদি মরে যাই, সবসময় নেগেটিভ কেন চিন্তা করিস বলতো?
তোকে অপারেশন করাতে হবে। তুই তো ইফাজ আর ঈশানকে দেখতে চাস, ওদের সবটা বলতে চাস, তাহলে কেন অপারেশন করাতে চাইছিস না? পিহু অন্যদিকে তাকিয়ে বলল, পৃথিবীর সব মানুষ কোনো না কোনো অপূর্ণতা নিয়েই দুনিয়া ছাড়ে। কেউ কখনো বলতে পারবে না যে আমি সব পূর্ণতা পেয়েছি। তাহলে আমি এটুকু অপূর্ণতা নিয়ে মরলে সমস্যা কি? মুক্ত হতাশ হয়ে বলে, পিহু এরকম জেদ ধরিস না তো। সামির বলল, তোমার মীরাকে সবটা জানানো দরকার পিহু, তারপর মীরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। পিহু সামিরের দিকে তাকিয়ে বলল, না, মীরাকে কিছু জানাবেন না, মেয়েটা কষ্ট পাবে। সামির আবার বলল, কিন্তু একদিন না একদিন তো মীরা ঠিকই সব জানতে পারবে, তখন কি হবে? জানি না কি হবে, কিন্তু আমরা যতদিন পারবো মীরার থেকে সবটা লুকিয়ে রাখার চেষ্টা করব। আপনি একটা ভালো ছেলে দেখুন, আমি মীরার বিয়েটা দিয়েই শান্তিতে মরতে চাই। মুক্তা আবারও বলল, তোকে অপারেশন করতে হবে, না হলে যদি হিতে বিপরীত হয় তবে তোর বড় ক্ষতি হয়ে যাবে। আর যদি অপারেশন করতে গিয়ে আমার কিছু হয়ে যায় তাহলে? মুক্তা কিছু বলার আগে মীরা নাস্তা নিয়ে আসে। মুক্তার সাথে স্বাভাবিক হলো। মীরাকে কিছু বলতে গেলে পিহু চোখের ইশারায় বারবার বারণ করলো। মুক্তাকে দেখে মীরার কেমন যেন সন্দেহ হয়, কারণ মুক্তা সবসময় কোনো না কোনো বিষয়ে রেগেই থাকতো। মুখ দিয়ে তার সবসময় আগুন বের হতো, কিন্তু কয়েক মাস ধরে মুক্তা কেমন পানির মতো হয়ে গেছে। বেশি কথা বলে না কারোর সাথে। মীরের কারণ বুঝতে পারে না। মোহিতকে জিজ্ঞেস করলে সেও কিছু বলে না। পরদিন হসপিটালে এসেছে মুক্তা আর পিহু, মূলত পিহু চেক আপ করানোর জন্য। 3 দিন পিহুর শরীর আরও খারাপ হয়ে পড়ছে। মীরা থেকে এসব লুকিয়ে রাখা আরও কঠিন হয়ে পড়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব মীরার বিয়েটা দিতে হবে। মুক্তা পিহুকে বসিয়ে গেছে রিসেপশনে। পিহু বসে অপেক্ষা করছে। তখনই একটা লোক এসে পিহুর সামনে দাঁড়িয়ে বলে, আপনি পিহু না? পিহু চমকে তাকায় লোকটার দিকে, কিন্তু চিনতে পারল না। লোকটার মুখ ভর্তি দাড়ি, মাঝে মাঝে কিছু সাদা দাঁড়িয়ে রয়েছে। বয়স যে 50-এর বেশি তা দেখে বোঝা যায়। পিহু দাঁড়িয়ে বলল, জি আমি পিহু, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনেন কিভাবে? লোকটি স্মিত হেসে বলল, আপনি হয়তো আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। পাপ তো মনে রাখতেই হয়। লোকটার কথায় আগাগোড়া কিছুই বুঝতে পারছে না পিহু। লোকটা আবার বলল, আপনি হয়তো আমার কথা বুঝতে পারছেন না, তাই তো? আমি সবটা খুলে বলি তাহলে। আসলে আমি এখানে এসেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে হসপিটালে ভর্তি। সুইসাইড করতে চেয়েছিল সে। তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়েছে। সে আমার মেয়ের সাথে আর থাকবে না বলেছে। এই কষ্ট সে সহ্য করতে না পেরে সুইসাইড করার চেষ্টা করেছে। পিহু এবারও লোকটার কথা বুঝলো না। কি বলছে এসব? ওনার মেয়ের গল্প শুনে পিহু কি করবে? ওর তো কিছু করার নেই। লোকটা আবারও বলতে লাগলো, সেদিন ইফাজ ইচ্ছে করে ডিভোর্স পেপার আপনাকে পাঠায়নি। ইফাজের নাম শুনে পিহু চমকে গেল। এই লোকটা কিভাবে এসব জানে? আর ডিভোর্সের কথা এসব কি বলছে? পিহু জিজ্ঞেস করলো, আপনার কথা তো আমি বুঝতে পারছি না। আমি বলছি শুনুন তাহলে। আমি হলাম সেই উকিল যে আপনার আর ইফাজের ডিভোর্স করিয়েছিল। ইফাজের বাবার কথায় আমি ডিভোর্স পেপার রেডি করে নিয়ে ইফাজকে দিয়ে বলি যে পেপারটা পিহু মানে আপনি পাঠিয়েছেন, আর তাই ইফাজ সাইন করেছিল। অন্যথায় সে সাইন করতো না। আর তারপর ইফাজের সাইন দেখে আপনিও সাইন করলেন। এই জন্য মোটা অঙ্কের টাকা পেয়েছিলাম আমি, কিন্তু আপনারা দুজন কষ্ট পেয়েছিলেন। আপনারা অভিশাপ না দিলেও আপনাদের চোখের পানি আমাকে অভিশাপ দিয়েছে বলে আজ এই অবস্থায় পড়েছি আমি। ডিভোর্সের মানে যে কতটা ভয়ঙ্কর তা আজ আমি বুঝতে পারছি। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সাজানো সংসার ভেঙে দিয়েছি। আপনার সাথে যে এত বছর পর এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। ইফাজের সাথে দেখা করার ইচ্ছে আছে, তবে ও তো এখন লন্ডন থাকে, কন্ট্যাক্ট করতেও পারছি না। পিউর চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। বলল, এখন এসব বলে কী লাভ? যদি 17 বছর আগে সব বলতেন তাহলে আমার এই অবস্থা হতো না। পিহু আর কিছু বলতেই পারল না। গলা যেন কাটা বিঁধে আছে। তাড়াতাড়ি সে চলে গেল। আর লোকটা পিহু যাওয়ার দিকে তাকিয়ে রইল। পিহুর লোকটাকে অসহ্য লাগছে। এতদিন পর এসেছে পাপ মোচন করতে। ইচ্ছে করছিল ঠাটিয়ে চড় মারতে লোকটার গালে, কিন্তু পিহু তা করল না। ক্ষমাও করবে না তাকে পিহু। কি ভেবেছে সবাই? পিহু কি ক্ষমা জড়ি নিয়ে এসেছে নাকি? যে চাইবে তাকে ক্ষমা করে দিবে। পিহু ঠিক করলো আর কাউকে সে ক্ষমা করবে না। আজকাল ঘর ছাড়া বাহিরের সব কিছুই অসহ্য লাগে। তবে আজকের ঘটনায় পিহু আর মন খারাপ করে বসে রইল না। এখন সে শক্ত হয়ে গেছে। অধিক সুখে সে পাথর হয়ে গেছে। 2 দিন পর স্বামীর একটা ভালো সম্বন্ধ নিয়ে এলো মীরার জন্য। ছেলে ভালো চাকরি করে। পিহু রাজি হয়ে যায়। বিকেলে মীরাকে পাত্রপক্ষ দেখতে আসবে। মীরা সকালে মীরার হাতে সবটা বুঝিয়েছে। মীরা তো রাজি হতেই চাচ্ছে না। মীরার এক কথা, সে পিহুকে ছেড়ে কোথাও যাবে না। পিহু নিজের কসম দিয়ে মীরাকে চুপ করিয়েছে। বিকেলে মীরাকে পিহু নিজের হাতে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে। মুক্তাও এসেছে। সামির আর মোহিত পাত্রপক্ষের সাথে আসবে। পাত্র সামিরের সেনা আত্মীয়র একজন।
মীরা চুল খোপা করে দিল পিহু, কিন্তু সমস্যা হলো খোপায় তো ফুল দিতে হবে, না হলে সুন্দর লাগবে না। পিহুর পছন্দ গোলাপ ফুল, তাই সে মীরার কাছে মুক্তাকে রেখে বেরিয়ে পড়লো গোলাপ কিনতে। কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনও পিহু আসছে না। মীরা তো চিন্তা হচ্ছে। ওদিকে পাত্রপক্ষ চলে আসছে, তাদের আপ্যায়ন করছে মীরা। মীরা পিহুকে ফোন দিচ্ছে কিন্তু রিসিভ করছে না। অনেকবার ফোন দেওয়ার পর রিসিভ হলো, কিন্তু অপর পাশ থেকে কথাগুলো শুনে মীরার কলিজা শুকিয়ে যায়। পাত্রপক্ষের সামনে থেকে দৌড়ে চলে যায় মীরা। প্রতিটি মানুষের জীবনেই কখনো এমন ঘটনা ঘটে যা মানুষের পৃথিবী থামিয়ে দেয়। যেরকমটা আজ মীরার সাথে হয়েছে। স্তব্ধ হয়ে করিডোরে দাঁড়িয়ে আছে সে। পরনে শাড়ির আঁচলটা ফ্লোরে শুয়েছে। যত্ন করে বেঁধে দেওয়া খোপাটাও খুলে গেছে। এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে। মীরা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কিছু বুঝে উঠতে পারছে না সে। তার মনিমা তো ভালোই ছিল, তাহলে হঠাৎ কি হয়ে গেল? এরই মধ্যে মুক্তা, সামির আর মোহিত চলে আসে। মীরা ওদের সাথে কথা বলল না। একদিনে মেঝের দিকে তাকিয়ে আছে। তখন একটা লোক পিহুর ফোন রিসিভ করে জানায় যে পিহু নাকি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যেছে। মীরা তাই ছুটে বেরিয়ে যায়, কিন্তু ততক্ষণে কিছু লোক পিহুকে হসপিটালে নিয়ে আসে। মীরা গিয়ে দেখে রাস্তায় গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে পড়ে আছে, তারপরও রক্তও আছে। মীরা ভয়ে কেঁপে ওঠে। ভাবে পিহু বোধহয় অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু হসপিটালে এসে জানতে পারে যে পিহু অ্যাক্সিডেন্ট করেনি। তাহলে কি হয়েছে পিহুর? এটা জানার জন্য মীরা চুপচাপ দাঁড়িয়ে আছে। মুক্তা সাহস করে আর এগিয়ে গেল না মীরার কাছে। একটু পরে ডক্টর বেরিয়ে আসলো। সে সোজা মুক্তার দিকে এগিয়ে গেল এবং বলল, আপনাকে তো আগেই বলেছি যে পেশেন্টকে সম্পূর্ণ বেড রেস্টে রাখতে। ওনার শরীরের আরও অবনতি হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। ডাক্তারের কথা শুনে মীরার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মুক্তাকে একটানে সরিয়ে ডক্টরের সামনে দাঁড়িয়ে বলল, কি যা তা বলছেন আপনি? অপারেশন করাতে হবে মানে? কি হয়েছে আমার মণিমায়ের? শেষ কথাটা মীরা চিৎকার দিয়েই বলল। সামিন মীরাকে সরিয়ে ডক্টরকে বলল, এখন পিহু কেমন আছে? কন্ডিশন বেশি ভালো নয়। মাথা ঘুরে পড়ে গিয়েছিল, মাথায় আঘাত পাওয়াতে জ্ঞান হারিয়েছে। অক্সিজেন চলছে। জ্ঞান ফিরতে কয়েক ঘন্টা সময় লাগবে। এখন দেখা করা যাবে? জ্ঞান যেহেতু ফিরেনি, দেখা করে কোনো লাভও হবে না। জ্ঞান ফিরুক, তারপর না হয় দেখা করেন। ডক্টর চলে যেতেই মীরা মুক্তাকে শক্ত করে ধরে বলল, আন্টি, ডক্টর এসব কী বলছে? আমার মণিমায়ের কি হয়েছে তোমরা কি জানো বলো? সামির বলল, মীরা একটু শান্ত হও, এটা হসপিটাল। মীরা চিৎকার দিয়ে বলে, আমি শান্ত হব না। তোমরা কেন আমাকে কিছু বলছো না? মণিমায়ের কি হয়েছে বলো না। সামির মীরাকে একপাশে সরিয়ে নিয়ে বলল, আজকে তোকে সব বলবো, আর কিছু লুকানোর নেই। মীরা সামিরার হাত ধরেই বলল, বলো না আঙ্কেল, কি হয়েছে মণিমায়ের? স্বামীর স্বর নিচু করে বলল, 6 মাস আগে পিহু জরায়ুতে টিউমার ধরা পড়েছে। নিঃশ্বাস বন্ধ করে পিছনে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো মীরা। ওর দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল। শরীর কাঁপতে লাগলো মীরার। স্বামীর আবারও বলতে লাগলো, পিহু তোকে এসব জানাতে বারণ করেছে, তাই তো আমি আর মুক্তা আন্টি তোকে কিছুই জানাইনি। কিন্তু সব সময় পিহু তোর থেকে এসব আড়াল করেই রাখতো। প্রায় এই কারণেই পেটে ব্যথা হয় পিহুর। শরীর দুর্বল হলেও তোকে বুঝতে দিত না। ডক্টর তাড়াতাড়ি অপারেশন করতে বলেছিল, কিন্তু পিহু কিছুতেই রাজি হচ্ছে না। আজ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে। মীরা স্থির চোখ জোড়া দিয়ে পানি পড়তেছে। দেহের সব বার ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল মীরা। চিৎকার করে কাঁদার আগে মুক্তার মুখ চেপে ধরে বলল, হসপিটালে এভাবে কাঁদিস না, নিজেকে সামলানোর চেষ্টা কর মীরা। মীরা মুখে হাত দিয়ে আছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারছে না। মুক্তাকে শক্ত করে ধরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে সে। মন শান্ত হচ্ছে না ওর। চিৎকার দিয়ে কাঁদলে হয়তো মনটা শান্ত হতো। মীরার ভীষণ কষ্ট হচ্ছে। বাবা মায়ের জন্য এভাবে কাঁদেনি মীরা। বাবাকে তো জন্মের পর দেখেইনি। মায়ের ভালোবাসা তো স্বল্প সময়ের জন্য পেয়েছিল, কিন্তু পিহু ওকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। 17 বছর ধরে আগলে রেখেছে। কষ্ট তো হবেই মীরার। মেঝেতে কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়িয়ে পিহুর কেবিনের দিকে এগিয়ে গেল মীরা। দরজা ঠেলে ভিতরে ঢুকলো। পিহু বেডে টান হয়ে শুয়ে আছে, হাতে ক্যানোলা আর মুখে অক্সিজেন মাস্ক। পিহুকে দেখে আরও কাঁদতে ইচ্ছে করছে মীরার। মীরা তবুও নিজেকে সামলিয়ে টুল টেনে মীরার পাশে বসলো। ক্যানোলা লাগানো হাতটাকে আলতো করে ধরে ফুফিয়ে ফুফিয়ে বলল, আমাকে কেন সবটা বললে না মণিমা? তোমাকে ছাড়া তোমার মীরা থাকতে পারবে না, একদম পারবে না। এই জন্যই তুমি আমার থেকে সবসময় নিজেকে আড়াল করে রাখতে, তাই না? পড়াশোনার দোহাই দিয়ে আমাকে আলাদা রুমে পাঠিয়েছিলে কি এজন্যই, যাতে আমি কিছু জানতেই না পারি? মণিমা, আমি থাকবো কিভাবে তোমার কিছু হয়ে গেলে? আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার আরেক মা। তোমাকে ছাড়া থাকা যে কষ্টকর হবে আমার পক্ষে। মীরা ঠোঁট চেপে কান্না আটকায়। ওভাবে মীরা পিহুর পাশে বসে বসে থাকে।
রাতে পিহুর জ্ঞান ফেরে, তবে ডক্টর কারোর সাথে দেখা করতে বারণ করে দেয়। পিহুর অবস্থা সত্যি ভালো না। ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে আবার ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। পরের দিনই পিহুকে বাড়িতে আনা হয়, কিন্তু পিহুর অবস্থা ততটাও ভালো নয়। বয়স আর অসুখের ভারে একেবারে নেতিয়ে পড়েছে সে। স্বামীর মুখটা মিলে বিছানায় বসিয়ে দেয় পিহুকে। মীরা পাশে দাঁড়িয়ে কাঁদছে। কাল থেকে কেঁদেই চলছে সে। পিহু কোমল চোখে তাকালো মীরার দিকে। মীরাকে কাঁদতে দেখে পিহু বুঝে গেছে যে মীরা সবটা জেনে গেছে। চোখের ইশারায় পিহু মীরাকে কাছে ডাকলো। মীরার প্রথমে খুব অভিমান হয়েছিল পিহুর উপর, কিন্তু এখন আর সে পারছে না। দৌড়ে গিয়ে পিহুর কোলে মাথা রেখে শব্দ করে কেঁদে উঠল। পিহু হাসল। যেখানে ওর কাদার কথা সেখানে মীরা কেঁদে বাসাচ্ছে। মীরা পিহুর কোলে মাথা রেখে বলল, আমি তোমার কিছু হতে দিব না। তোমার অপারেশন ভালোভাবেই হবে। ভালো হয়ে তুমি আমার কাছেই থাকবে শুধু। পিহু মীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এভাবে কাঁদলে চলে? তোকে শক্ত হতে হবে। আমার মীরা তো খুব স্ট্রং, তাই না? তাহলে এত কাঁদছে কেন? মীরা মাথা তুলে পিহুর দিকে তাকায়। তারপর বলে, তুমি খুব খারাপ মণিমা। আমাকে কেন তুমি সব কিছু বললে না? সব কিছু বললে কি হবে? আমাকে বাঁচাতে পারবি? মীরা আরও বেশি করে কাঁদতে লাগলো এবার। পিহু কিছুটা বিরক্ত হয়ে বলল, সবসময় কাঁদতে থাকবি নাকি? যতদিন আছি ততদিন তো তোর হাসি মুখটা দেখতে চাই মীরা। মুক্তা আবার বিরক্ত হয়ে বলল, বারবার মরার কথা বলছিস কেন পিহু? মীরা, তুই এবার পিহুকে বোঝা। অপারেশন ওকে করতেই হবে। পিহু মুক্তার কথা পাত্তা না দিয়ে মীরার চোখের পানি মুছে দিল। তাতে কোনো লাভও হলো না। আবারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। পিহু হতাশ হয়ে গেল। রাতের স্বামীরাও চলে গেল। থাকতে চেয়েছিল কিন্তু বারণ করে দিয়েছে পিহু, তাই ওরা চলে গেছে। মীরা একদণ্ড পিহুর কাছ থেকে সরেনি। এখনও পিহুর হাত ধরেও বসে আছে পাশে। পিহু মীরাকে আস্তে করে বলল, আমার টেবিলের ড্রয়ারটা খুলবি? মীরা মাথা নাড়িয়ে উঠে গেল। ড্রয়ার খুলতে একটা ডায়েরি পেল সে। মীরা পিহুর দিকে তাকালো। পিহুর ইশারা পেয়ে ডায়েরিটা এনে পিহুর হাতে দিল। পিহু ডায়েরিটা খুলে 3টা চিঠি বের করলো। তারপর মীরার দিকে তাকিয়ে বলল, এই চিঠিগুলো ইফাজ আর ঈশানের। একটা নেহাল দিয়েছে ইফাজকে, আর একটা আমি। আর একটা ঈশানের জন্য লিখেছি। প্রথমে এই ডায়েরিটা ইফাজকে দিতে চেয়েছিলাম, কিন্তু তা বোধ হয় আর নিজের হাতে দিতে পারবো না। কিন্তু তোর কাছে আমার শেষ একটা অনুরোধ, তুই এগুলো ইফাজ আর ঈশানের কাছে যেভাবে হোক পৌঁছে দিস। জানি তুই ওদের ঘৃণা করিস, কিন্তু আমি তো পারলাম না। অন্তত আমার কথা ভেবে তুই ওদেরকে এগুলো দিয়ে দিস। মীরার রাগ হচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। পিহু আবারও বলল, চেয়েছিলাম ইফাজ আর ঈশানের মুখোমুখি হয়ে সব বলতে, কিন্তু খোদা সে ভাগ্য আমার রাখিনি। তাই তুই দিয়ে দিস। মীরা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি দিতে পারবো না এসব, আর তোমাকেও দিতে দিব না। ওই খারাপ লোক দুজনকে কখনোই তোমার ধারে কাছেও আসতে দিব না। তুমি এটা ভালো করে জেনে রাখো। পিহু হয়তো মীরার মুখ থেকে এটা আশা করেনি। করুণ দৃষ্টিতে সে মীরার দিকে তাকিয়ে রইল। পিহু আস্তে করে বলল, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না মীরা? মীরা পিহুর দিকে তাকিয়ে বলল, তুমি কি বলতে চাইছ? আমি লন্ডন গিয়ে ওদের সবটা জানাই? পিহু স্নিগ্ধ হেসে বলল, সবটা জানানোর দরকার নেই, শুধু এই চিঠিগুলো আর ডায়েরিটা দিলেই হবে। মীরা পিহুকে একটা কঠিন শর্ত দিয়ে বলল, তুমি যদি অপারেশন করতে রাজি হও তাহলেই আমি রাজি। এবার বলো তুমি রাজি কিনা। পিহু কিছুক্ষণ স্তব্ধ চোখে তাকিয়ে রইল মীরার দিকে। তারপর আস্তে করে উত্তর দিল, আমি রাজি মীরা। মীরা যেন আকাশের সাদ হাতে পেল। দৌড়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে। তারপর বলে, আমি কালকে সামির আঙ্কেলকে সবটা বলবো, অপারেশনের ব্যবস্থা করতে বলবো। পিহু বলল, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোর যেদিন লন্ডন যাওয়ার ফ্লাইট, আমার সেদিন অপারেশন হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। মীরা আবার দোটানায় পড়ে গিয়ে বলল, তোমার অপারেশন হবে আর আমি থাকবো না? এটা সম্ভব নয়। তাহলে তোমাকে কে দেখবে? আমি এটা মানতে পারছি না। তাহলে আমিও অপারেশন করব না। এটাই আমার শেষ কথা। মণিমা, তুমি বুঝতে পারছো না কেন? ওই সময় আমার থাকাটা জরুরি। মুক্তা সামিন মিলে সবটা সামলে নিবে। আর তুই তো বেশি দিনের জন্য লন্ডন যাচ্ছিস না। এই ধর 3 মাস। মীরা এবার আকাশ থেকে পড়ল। মৃদু চিৎকার দিয়ে বলল, 3 মাস? আমি এতদিন থাকবো কিভাবে? পিহু গা ছাড়া ভাব নিয়ে বলল, তাতে কি হয়েছে? প্রথম লন্ডন যাচ্ছিস, ঘুরে দেখবি না? অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মীরার আবার ভীষণ রাগ হচ্ছে। এই কোন শর্ত আরোপ করলো পিহু? এই শর্ত না মানলে পিহু যে অপারেশন করাবে না। তাই আর কি করার। মীরা রাজি হয়ে গেল, নিজের রুমে চলে যায়। পিহু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এবার ওর ইচ্ছে পূরণ হতে চলেছে। বড় ধরনের মিটিং চলছে। পিহু, সামির, মুক্তার, মীরা রয়েছে সেখানে। মূলত মীরা লন্ডন যাওয়া নিয়ে। মীরা এতে প্রচুর বিরক্ত হচ্ছে। মীরা হঠাৎ করে বলে উঠল, আমারও একটা শর্ত আছে মণিমা। পিহু চমকালো।
মীরা আবার কী শর্ত দেবে? মীরা বলল, তোমার অপারেশন আর আমার ফ্লাইট একদিনই হবে, তবে আমাকে কথা দাও যে আমি ফিরে আসার পর যদি ইফাজ খান আর ঈশান খান তোমাকে ফিরিয়ে নিতে চায়, তাদের সাথে তুমি যাবে না, এমনকি কোনো কথাও বলবে না তাদের সাথে। তুমি কি রাজি? মীরা শর্ত শুনে তিনজনই অবাক হয়ে যায়। পিহু ভেবে পাচ্ছে না যে এখন সে কি বলবে। অনেকক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যতদিন না বলবি ততদিন পর্যন্ত আমি ওদের সাথে যাব না আর কথাও বলবো না। মীরার মুখে বাঁকা হাসি ফুটল। মীরা জানে যে সবটা জানার পর ইফাজ আসবে পিহুকে নিতে। তার সারা রাত ভেবে শর্তটা খুঁজে বের করেছে। মীরা তো কোনোদিনও ইফাজের সাথে পিহুকে যাওয়ার অনুমতি দিবে না, কারণ ওই দুজনকে মীরা এতই ঘৃণা করে যে কখনোই শেষ হবে না সেটা। অনেকক্ষণ কথা বলার পর মীরাকে সাথে নিয়ে সামির বের হলো। মীরার পাসপোর্ট করার জন্য বের হয়। ওরা চলে যেতে মুক্তা বলল, তুই কি করতে চাইছিস পিহু? ওর শর্তে রাজি হলি কেন? এভাবে মীরাকে লন্ডন পাঠানোর মানে কি? অপারেশন করে তুইও যেতে পারতিস। মীরাকে কেন পাঠাচ্ছিস? মেয়েটা একা একা গিয়ে কি করবে? পিহু একটু হেসে বলল, আমি চাই মীরা ইফাজ আর ঈশানের মুখোমুখি হোক। আমার কোনো রাগ অভিমান নেই ওদের উপর, কিন্তু মীরার আছে। আমাকে ছাড়া গেলে মীরা ওর রাগটা ঠিকমতো জানতে পারবে। মীরার মনটাও যে খুবই কোমল, কিন্তু সেটা প্রকাশ করার ধরন আলাদা। ও তো যত রাগ করে থাকুক না কেন, ইফাজ আর ঈশানকেও ঠিকই একদিন ক্ষমা করে দিবে। তাই আমি চাই মীরা ওদের সত্যি জানাক, তাহলে আমার আর যেতে হবে না, ওরাই আমার কাছে চলে আসবে। এভাবে আমরা তো আর থাকতে পারবো না। আমি জানি ইফাজ আর ঈশানও কষ্ট পাচ্ছে, তাই তো আমি এসব করছি। এখন মনে হচ্ছে আমার এই রোগটা হয়ে ভালোই হয়েছে, কি বলিস? আর যদি শুনিস ইফাজ আবার বিয়ে করে নতুন সংসার পেতেছে? প্রিয় আবারও হাসল, বলল, আমার তা মনে হয় না মুক্তা। মুক্তা অবাক হয়ে বলল, তোর হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? একটা ছেলে সহজে একটা মেয়ের মনকে বুঝতে পারে না, কিন্তু একটা মেয়ে একটা ছেলের মন সহজেই বুঝতে পারে। ইফাজ 15 বছরের আমার যেটুকু বুঝেছে, আমি তার থেকে আরও বেশি ওকে বুঝেছি। আমার বিশ্বাস ইফাজ নতুন করে সংসার করছে না। মুক্তা দীর্ঘশ্বাস ছাড়ল। পিহুর ভালোবাসার প্রখরতা মুক্তাকে অবাক করে দেয়। এতটা ভালোবাসা বোধহয় সে কখনোই দেখেনি। মীরার লন্ডন যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। মীরার এখন শান্তি লাগছে, কারণ ও পিহুকে যে শর্ত দিয়েছে তা পিহু মানবেই। কিন্তু পিহুর অপারেশনের সময় মীরা থাকতে পারবে না, এটা ভাবতে ওর খারাপ লাগছে। মীরার লন্ডন যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। আস্তে আস্তে ফ্লাইটের ডেটও পিহুর অপারেশনের দিনও এসে গেছে। যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছে গেছে মীরা। মীরাকে পৌঁছে দিতে মুক্তার মোহিত এসেছে। সামির হসপিটালে আজকে তো পিহুর অপারেশন, অথচ মীরা আজকে চলে যাচ্ছে। মুখটা গোমরা করেই রেখেছে সে। মুক্তা স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে থাকিস আর তাড়াতাড়ি চলে আসিস। মীরা মাথা ঝাঁকিয়ে বলল, চিন্তা করুন আন্টি, আমি বেশি দিনের জন্য যাচ্ছি না, শুধু ইফাজ খানকে তার পাওনা বুঝিয়ে দিয়েই চলে আসব। ফোন করিস, আর কোনো সমস্যা হলে আমাকে জানাতে ভুলবি না কিন্তু। মীরা মাথা নাড়ল। মোহিত মুখটা প্যাকাশে করে রেখেছে। মীরা মোহিতের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, মন খারাপ করিস না, আমি তাড়াতাড়ি চলে আসব। মণিমাকে ছাড়া তো থাকতে পারবো না, তাই তাড়াতাড়ি চলে আসব। আর হ্যাঁ, মণিমায়ের সব খবর আমাকে দিবি, ভিডিও কলে সব জানাবি আমাকে। কালকে ফোন দিয়ে জানাবো আমি। মোহিত শুধু মাথা নাড়ল। খুব খারাপ লাগছে মোহিতের। ও বলল, তোমাকে ছাড়া খারাপ লাগবে বউ, তোমাকে আর জ্বালাতন করতে পারবো না। মীরা একগাল হেসে বলে, ফোনে জ্বালাতন করিস, তাহলেই হবে। মীরা মুক্তার দিকে তাকিয়ে বলল, মণিমায়ের খেয়াল রেখো, আর এখন তাড়াতাড়ি হসপিটালে যাও, আমার খুব টেনশন হচ্ছে। ওদের বিদায় জানিয়ে চলে আসে মীরা। প্লেন ছাড়তে ঘণ্টাখানেক বাকি। মীরা তাই বসে আছে। এমন সময় দূর থেকে একটা মেয়ে মীরাকে ডেকে উঠল। মীরা কণ্ঠস্বর লক্ষ্য করে সেদিকে তাকালো। দেখলো সাবরিন তার লাগেজ ট্রেনে একদিকে আসছে। মেয়েটাকে সে আগে থেকেই চিনত। লন্ডনে সে বড় একটা জব পেয়েছে, কিন্তু তার বাবা তাকে একা ছাড়বে না বলে রাগারাগি করছিল। কিন্তু সামির আর মীরা সেদিন সাবরিনের বাবাকে বুঝিয়ে ম্যানেজ করেছে। মীরা বলছিল সাবরিন ওর সাথেই থাকবে লন্ডন গিয়ে, তাই সাবরিনের বাবা রাজি হয়েছে। সাবরিন সেদিন মীরাকে ধন্যবাদ জানিয়েছিল। সাবরিন মীরার দিকে এগিয়ে গেল। মীরার পাশে বসে বলল, কেমন আছো মীরা? মীরা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। সব ফর্মালিটি পূরণ করে সাবরিন আর মীরা প্লেনে উঠে বসে। মীরা নিজের সিটে বসে হাঁসফাঁস করতেছে। অবস্থা তার নাজেহাল। না জানি পিহুর অপারেশন শুরু হয়ে গেছে কিনা। এসির মধ্যেও সে গামছে। প্লেন ছাড়তে মীরা কেঁপে উঠল। সাবরিনের হাত চেপে ধরল সে। প্লেন উড়ে চলল ঠিকই, কিন্তু মীরার প্রাণভোমরা বাংলাদেশেই পেলে গেল। পরদিন সন্ধ্যায় প্লেন ল্যান্ডিং করলো লন্ডন শহরে। আরও আগে পৌঁছাতে কিন্তু কিছু সমস্যার কারণে দেরিতে হয়েছে। মীরা হনহনিয়ে বেরিয়ে এলো। অন্য কেউ হলে হা হয়ে লন্ডন শহর দেখতো, কিন্তু তা পারছে না মীরা। মীরা ফোন বের করে নিতে পিছন থেকে সাবরিন বলে উঠল, আমাকে পেলে চলে এলে কেন মীরা? মীরা গাড় গড়িয়ে সাবরিনের দিকে তাকিয়ে বলল, বাড়িতে ফোন করছি। বাংলাদেশে সিম কার্ড তো চেঞ্জ করতে হবে, না হলে তুমি ফোন করতে পারবে না। মীরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বলল, তাহলে এখন কিভাবে ফোন করব?
আর মণিমায়ের অপারেশনের কি হলো জানবো কিভাবে? আগে সিম কার্ড চেঞ্জ করো, তারপর বলো। বাই দ্য ওয়ে, তুমি এখন কোথায় যাবে? কোনো চেনা জানা মানুষ আছে এখানে? না, আমি হোটেলে উঠবো। সাবরিন একটু ভেবে বলল, তুমি আমার সাথে চলো। অফিস থেকে আমাকে যে ফ্ল্যাটে থাকতে দেওয়া হয়েছে তুমি সেখানেই থাকবে। কিন্তু তোমার তো প্রবলেম হবে। আরে হবে না, আগে গিয়ে তো দেখি। তুমি আমার উপকার করেছ আর আমি করব না? সাবরিনের সাথে মীরা তার ফ্ল্যাটে গেল। ফ্ল্যাটটা বেশ বড়, দুজনের হয়ে যাবে। স্নিগ্ধ সকাল, লন্ডন শহরে সূর্য উঁকি দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। নরম তুলতুলে বেডে সাদা কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে মীরা। পাশে সাবরিনও শীত হয়ে শুয়ে আছে। অনেক ক্লান্ত থাকার দরুন দুজনেই কালকে ঘুমিয়ে পড়েছিল। হালকা বাতাসে জানালার শুভ্র রঙের পর্দাগুলো উঠছে, ফলে আলো এসে পড়ছে মীরার মুখে। চোখ মুখ কুঁচকে সে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ল। 10টা বাজে সাবরিন ডেকে তুলল মীরাকে। আড়মোড়া ভেঙে উঠল মীরা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো সে। তারপর সাবরিনের সাথে বের হলো ব্রেকফাস্ট করার জন্য। ওদের ফ্ল্যাট থেকে একটু দূরে একটা রেস্তোরাঁ, সেখানে দুজনে গিয়ে বসলো। খাবার অর্ডার দিয়ে মীরা বলল, সিম কার্ড সেট করে তাড়াতাড়ি মণিমায়ের খবর নিতে হবে। আমার আর ভালো লাগছে না। রিল্যাক্স মীরা, অপারেশন ঠিকভাবেই হয়ে যাবে। জরায়ুর টিউমারের অপারেশন হলো খুব সিম্পল। মানুষ এটাকে বড় করে দেখে। দেখবে তোমার মণিমায়ের অপারেশন ঠিক ভালোভাবেই হয়ে গেছে। মীরা চিন্তিত মুখে বলে, তাই যেন হয়, দোয়া করো। খাওয়া শেষ করে দুজনে আশেপাশে ঘুরতে বের হলো। মীরা ও সাবরিন দুজনেই ফোনে নতুন সিম সেট করে। তারপর আশেপাশে একটু ঘোরাফেরা করতে লাগলো। রাস্তার পাশে ছোটখাটো দোকানপাট। তবে মীরা অবাক হলো যে এখানে বেশিরভাগ বাংলাদেশিদেরই দেখছে। প্রায় মানুষের মুখে বাংলা কথা। এতে মীরার বেশ ভালো লাগছে। সাবরিন আর মীরা রাস্তার ধারের একটা দোকানে দাঁড়িয়ে হরেক রকমের জিনিসপত্র দেখছে। দু একটা নেড়ে ছেড়ে দেখতেছে। হঠাৎ গাড়ির হর্নের শব্দে দুজনে চমকে পিছন ফিরে তাকালো। কালো রঙের একটা গাড়ি তড়িৎ গতিতে এইদিকে আসছে। মীরা চোখ বড় বড় করে ফেলছে। সাবরিন ভয়ে জমে গেছে, নড়তে পারছে না। গাড়িটা ওদের সামনে আসতে মীরা সাবরিন দুদিকে সিটকে সরে গেল। ব্যালেন্স না রাখতে পারে দুজনেই পড়ে গেল, সাথে ব্যথাও পেল। গাড়িটা গিয়ে ছোট্ট দোকানটায় আঘাত হানে, ফলে দোকানটা ভেঙে চুরমার হয়ে যায়। দোকানে আগে থেকেই সরে গেছে, না হলে আজকে কি যে হয়ে যেত। মীরা জামা কাপড় জেড়ে উঠে দাঁড়ালো। গাড়িটা পেরিয়ে সাবরিনকে উঠালো। আশেপাশের অনেকে এদিকে তাকিয়ে আছে। কেউ বোধহয় বুঝতে পারেনি যে কি হয়েছে। সাবরিন আর মীরা গাড়ির ভিতরে উকি দিল। বলল, মরে গেল নাকি? সাবরিন ঠোঁট উল্টে পড়ল, কি জানি। হঠাৎ গাড়ির দরজা খুলে গেল। কালো শার্ট পরা একটা ছেলে বের হয়ে এলো। সে গাড়ির সামনে অবস্থা দেখে বলে উঠল, ওহ শিট। তারপর এদিক ওদিক তাকালো। সখিও তার কালো রঙের সানগ্লাস। ছেলেটা দোকানিকে তার ক্ষতিপূরণ দিয়ে দিল, কোনো কথা না বলেই। তার মুখে বিরক্তিকর ছাপ। এটা দেখে মীরার প্রচণ্ড রাগ হলো। ন্যূনতম ম্যানার্সটুকু নেই। কোথায় সরি বলবে তা না করে টাকার গরম দেখাচ্ছে। এদিকে যে দুটো মেয়েকে প্রায় মেরেই ফেলছিল তা কি চোখে পড়ছে না? ছেলেটা গাড়িতে উঠতে গেলে মীরা জোরে বলে উঠল, এক্সকিউজ মি। ছেলেটা গাড় গড়িয়ে মীরার দিকে তাকায়। সাবরিনের ছেড়ে মীরা ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আর ইউ আইলেস? ঈশান চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, হোয়াট? মীরা মুখ বাঁকিয়ে বলল, আই সেড দ্যাট, আর ইউ আইলেস? ক্যান্ট সি দ্য রোড, স্টুপিড বয়। দিস অ্যাক্সিডেন্ট ইজ ইউর উইকফুলি। ঈশান তো রেগে বোম হয়ে গেল। কে এ মেয়ে? এখানকার কোনো মেয়ে আজ পর্যন্ত ওর চোখে চোখ রাখার সাহস পায়নি। আর এই মেয়েকেও ধমকাচ্ছে, কত সাহস বড়। আবার বলছে নাকি ও অন্ধ, ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করেছে। ঈশান রেগে বলল, হাউ ডেয়ার টক টু রাবিশ। আই ডোন্ট টক টু রাবিশ, ইউ অলসো টক রাবিশ। ঈশানও ইংরেজিতে পাল্টা জবাব দিল, আমার সাথে এভাবে কথা বলার সাহস হয় কিভাবে তোমার? মীরাও কি কম যায় নাকি? সেও বলল, সাহসের কি দেখেছেন? আপনি ইচ্ছে করে এসব করেছেন। যদি আমাদের কিছু হয়ে যেত তাহলে তার দায় কে নিত? ঈশান গা ছাড়া ভাব নিয়ে বলল, সো হোয়াট, এতে আমার কি করার আছে? ঈশানের এরকম সন্ন ছাড়া জবাবে মীরার আরও রাগ হলো। বলল, কি? আপনি তো অনেক বড় মাপের বেয়াদব ছেলে, কোনো ম্যানার্স নেই। কোথায় সরি বলবেন তা না করে উল্টো জানি মারছেন। মীরার কথায় ঈশান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমি সরি বলবো? তাও তোমার মতো মেয়েকে? যত সব পালতু মেয়ে, গেট লস্ট। ঈশান গাড়িতে উঠে বসে। মিনিটের মধ্যেই গাড়ি নিয়ে হাওয়া আসে। আজকে সে ইফাজের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিল। রাগটা হলো বাংলাদেশে যাওয়া নিয়ে। ইফাজ কয়েক মাস পর ঈশানকে বাংলাদেশে যেতে বলেছে। কারণটা হলো সে ঈশানকে একা যেতে দিবে না। ইফাজও ঈশানের সাথে যাবে। আর এখন ইফাজের কাজের চাপ বেশি, তাই কয়েক মাস পর যাবে। এই জন্যই রাগ করেছে ঈশান। রাগের মাথায় ড্রাইভ করতে গিয়ে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ঢুকিয়ে দিয়েছে। অবশ্য মাঝে মধ্যে এরকম হয় ঈশানের, কি যেন ভাবতে ভাবতে ড্রাইভিং করে আর অ্যাক্সিডেন্ট করে। ঈশান চলে যেতেই মীরা রেগে মেগে সাবরিনের কাছে আসে। বড় লোকের ছেলেদের স্বভাবই এরকম। গরিবের রক্ত চষে খেতে এরা ওস্তাদ।
অসভ্য বেয়াদব ছেলে। তোমার কোথাও লাগেনি তো সাবরিন? সাবরিন মাথা নেড়ে বলে, না, চলো ফিরে যাই। আচ্ছা চলো। ঈশান মীরাকে দেখে চিনতেও পারেনি। কিভাবে চিনবে? এত বছর পর কি মীরা সে ছোট রয়েছে? সে তো অনেক বড় হয়ে গেছে। আর ঈশান তো পুরো বিদেশিদের মতোই দেখতে হয়েছে। পর্সা, লম্বা, পুরোপুরি বিদেশি। মীরা তাকে চেনার কোনো চান্সই নেই। ফিরে গিয়ে মীরা কল করলো সামিরকে। সামির ফোন রিসিভ করতে মীরা উত্তেজিত হয়ে বলল, আঙ্কেল, মণিমায়ের অপারেশন হয়ে গেছে। কেমন আছে মণিমা? তোমরা কি হসপিটালে নাকি বাড়িতে? আমি মণিমায়ের সাথে কথা বলবো। সামির বলল, আস্তে আস্তে বল, গলা তো শুকিয়ে যাবে তোর। পিহুর অপারেশন হয়ে গেছে ভালোভাবে। আমি ভিডিও কল করছি তোকে। সামির ভিডিও কল করতে মীরা রিসিভ করলো। সামিরের হাসি মুখ দেখে মীরার একটু স্বস্তি হলো। যাক, ভালোভাবে তাহলে অপারেশনটা হয়ে গেছে। সামির ফোনটা পিহুর কাছে দিল। পিহুর মুখটা দেখে মীরার মুখে হাসি ফুটে উঠল। পিহুর হাতে ক্যানোলা লাগানো, তাই সামির ফোনটা ধরে আছে। মীরার চোখে পানি চলে এসেছে। সে বলল, কেমন আছো মণিমা? পিহু হেসে বলল, আমি ভালো আছি। তুই কেমন আছিস? মীরা মুখটা গোমরা করেই বলল, যেমন করে পাঠিয়েছ তেমনি আছি। খুব মিস করছি তোমাকে। ইচ্ছে করছে ছুটে চলে যাই তোমার কাছে। পিহু মীরাকে বলল, আমাকে নিয়ে চিন্তা করিস না। তুই যে কাজে গিয়েছিস তা কর। করবই তো। এত বড় শহরে ওদের খুঁজতে তো টাইম লাগবে বলো। আমি কিন্তু 3 মাস থাকতে পারবো না। ওদের পাওনা বুঝিয়ে দিয়ে তোমার কাছে চলে যাব। আমার ভালো লাগছে না এখানে। মীরার কথা শুনেই পিহু হাসল। মীরা আবার বলল, মুক্তা আন্টির কাছে দাও। মুক্তা ফোন ধরতে মীরা বলল, শোনো আন্টি, মণিমায়ের খেয়াল রাখবে। অপারেশন করাতে রক্তক্ষরণ তো হয়েছে। বাজার থেকে মোসা কিনে আনবে। মণিমাকে খাওয়াবে। এতে রক্ত স্বল্পতা কমবে, বুঝেছ? আর টাইম টু টাইম ওষুধ খাওয়াবে। মীরার কথায় সবাই হেসে ফেলল। দূরে থেকেও এত কেয়ার করছে। মোহিত ফোনটা নিয়ে নিল, তারপর মীরার সাথে কথা বলতে লাগলো। সবার সাথে কথা বলে মীরা ফোন কেটে দেয়। এবার মীরার একটু শান্তি হচ্ছে। সব কিছু ঠিকঠাক হয়েছে এটা ভেবে মীরার ভালো লাগছে। কিন্তু ঈশান আর ইফাজের কথা মনে পড়তেই। সাবরিন আজকে তার অফিসে জয়েন হয়েছে। নতুন দেশ, নতুন জায়গা, নতুন অফিস, সব মিলিয়ে খুব ভালো লাগছে তার। কিন্তু মীরা বাড়িতে সম্পূর্ণ একা। একা একা বোরিং হচ্ছে সে। তাই রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। কোন দিকে যাবে তা ভেবে পাচ্ছে না। কিন্তু এভাবে তো ঈশান আর ইফাজকে খুঁজে পাওয়া সম্ভব না। এখানকার কারোর সাথে যোগাযোগ করতে হবে। আর সাবরিনও তো এখানে নতুন। ও তো মীরার মতোই কিছু চেনে না। মীরা ঘুরে অ্যাপার্টমেন্টের দিকে তাকালো। এটা প্রায় 20 থেকে 25 তলা তো হবেই। মীরা গুনে দেখলো না। এত উঁচু বিল্ডিং বেশিক্ষণ দেখলে চোখ গোলাটে হয়ে আসে। 14 তলায় সে আর সাবরিন থাকে। মীরা ফোন বের করতে গুগল ম্যাপ দেখে রাস্তা বরাবর হাঁটতে লাগলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে সে আবার ফিরে আসে। সন্ধ্যায় সাবরিন ফিরে এলো। তার মুখটা গোমড়া। মীরা বলল, কি হয়েছে? নতুন অফিস কেমন লাগলো? কোনো প্রবলেম হয়েছে? সাবরিন হতাশ হয়ে সামনে থাকা কাউচে গিয়ে বসলো। তারপর কপালে হাত রেখে বলল। মীরা গিয়ে সাবরিনের পাশে গিয়ে বসতেই বলল, এনি প্রবলেম সাবরিন? সাবরিন সোজা হয়ে বসে বলল, বিগ প্রবলেম মীরা। মীরা একটু চিন্তিত হয়ে বলল, কি প্রবলেম? তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে, তবে একটা গুড নিউজও আছে। মীরা কপাল কুঁচকে ফেলেই বলে, তুমি অফিসে গেলে আর নিউজ এলো আমার? সাবরিন বড় একটা শ্বাস ফেলে বলল, অফিস থেকে একজনকে আমার পার্টনার হিসাবে দিয়েছে। সে কাল থেকে আমার সাথে এখানে থাকবে, কারণ এই ফ্ল্যাট অফিস থেকে দেওয়া হয়েছে। কিন্তু তুমি? মীরা বলল, সমস্যা নেই, আমি একটা হোটেলে গিয়ে উঠব। সাবরিন আবার বলে, আরে গুড নিউজ শুনবে না? আমি এ ব্যাপারে অফিসের ম্যানেজারের সাথে কথা বলেছি। তিনি একটা মেয়ের কথা বলেছেন আমাকে। মেয়েটা নাকি তার বাড়িতে একাই থাকে। একজন পার্টনার খুঁজছে সে। তাই তিনি আমাকে বলেছে থাকার জন্য নাকি কোনো টাকাও সে নেবে না। তার শুধু একজন সঙ্গী চাই। এখন তুমি যদি চাও তবে যেতে পারো। আমার মতে সেখানে যাওয়াটাই বেটার, কারণ ওই মেয়েটা লন্ডনেরই, এখানকার সব কিছু চিনে। তুমি ওর কাছ থেকেও সাহায্য পেতে পারো। তুমি যাদের খুঁজতে এসেছো ওই মেয়েটার সাহায্য হয়তো খুঁজেও পেতে পারো। মীরা কিছুক্ষণ চুপ থেকে বলল, কথাটা মন্দ বলনি। তাছাড়া ওই লোকগুলোর জন্য আমি শুধু শুধু টাকা খরচ করব কেন? তার থেকে এটাই বেটার, কি বলো? কিন্তু আমার খারাপ লাগছে, তোমাকে ছাড়া থাকবো কিভাবে ওই অচেনা মেয়েটার সাথে? মীরা দাঁড়িয়ে বলল, মন খারাপ করো না। আর আমি তো এমনিতেই চলে যেতাম, তখন তো তোমাকে একাই থাকতে হতো। তার চেয়ে ভালো যে এখন থেকে মানিয়ে চলো। আমি কফি আনছি, তুমি বসো। কফি? সাবরিনের কথা শুনে মীরা মুচকি হেসে বলল, একটু আগেই কিনে এনেছি, শুধু গরম করলেই হবে। দুজনে কফি খেয়ে অনেক রাত পর্যন্ত গল্প করে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে মীরা আগে বাড়িতে ফোন করে সব খবরাখবর নিল। তারপর লাগেজ গুছিয়ে নিল। সাবরিন ম্যানেজারের সাথে কথা বলে সব জেনে নেয়। দুজনেই বেরিয়ে পড়ল। একটা ক্যাব বুক করে তাতে চেপে বসল। মীরা আর সাবরিন অবাক হয়ে আশেপাশের মানুষ দেখছে। অসম্ভব সুন্দর লন্ডন শহর। প্রথমে এত খেয়াল না করলেও মীরা এবার সবই অবাক হয়ে দেখতেছে।
সাবরিন বলল, জানো মীরা, এই শহরটা অনেক সুন্দর, পুরো স্বপ্নের মতো। অনেক ঘোরা জায়গা আছে, যেমন বাকিংহাম প্যালেস, হাইড পার্ক, লন্ডন আই, টেমস নদী, ইউকে পার্লামেন্ট ভবন। জানো, অক্সফোর্ড স্ট্রিটে অনেক সিনেমা শুটিং করা হয়। তুমি যখন যাবে খেয়াল করলেই দেখতে পাবে যে প্রায় সিনেমাতেই ওই জায়গাটা দৃশ্যমান। মীরা এতক্ষণ সাবরিনের কথা শুনছিল। সে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, বাবা, তুমি তো দেখছি সব জানো। আগে কি এখানে এসেছিলে নাকি? না, তবে এসব ইন্টারনেটে অহরহ পাওয়া যায়। তারপর সাবরিন আর মীরার সাথে কথা বললো না। গন্তব্যস্থলে পৌঁছে গেল ওরা। একটা সাদা রঙের বাড়ির সামনে ওরা দুজন দাঁড়িয়ে আছে। ম্যানেজারের দেওয়া ঠিকানাতেই ওরা এসেছে। বাড়িটা বেশ সুন্দর, বেশি নয় আবার ছোটও নয়। বাড়ির সামনে প্রাঙ্গণ নেই। বাড়ি সংলগ্ন রাস্তায় ওরা দাঁড়িয়ে আছে। সাবরিন গিয়ে কলিং বেল চাপলো। একটা সাদা চামড়ার মেয়ে বের হলো, ঠোঁটে তার স্নিগ্ধ হাসি। সাবরিন আর মীরা উভয় মেয়েটির দিকে চোখ বোলায়। সাদা রঙের ঢিলেঢোলা একটা শার্ট পরেছে মেয়েটা, আর 2 কোয়ার্টার প্যান্ট পরেছে। বর্ষা উড়ু দেখা যাচ্ছে, তবে মেয়েটার চুলগুলো ছেলেদের মতো ছোট করে কাটা, হালকা সোনালি রঙও করা। মীরা তো মাথা ঘোরাচ্ছে, এই বুঝে পড়ে যাবে। সাবরিন আস্তে করে বলল, এটা মেয়ে না, ছেলে মীরা। মীরা জবাব দিল, চেহারা দেখে তো মেয়ের কাতারেই পড়ে। ওদের কথার মধ্যে মেয়েটা বলল, হু ইজ সাবরিন? সাবরিন নড়ে চড়ে দাঁড়িয়ে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, হ্যালো, আই এম সাবরিন। ও, নাইস টু মিট ইউ। দ্যাট ম্যানেজার সেড টু মি ইউর সেলফ। সাবরিন মাথা চাকালো। তারপর মীরার দিকে তাকিয়ে বলল, সে ইজ মীরা, ইউর হোম পার্টনার। মেয়েটা একগাল হাসি দিয়ে মীরার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আই এম জিনিয়া। মীরা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, আই এম মীরা ফ্রম বাংলাদেশ। আর ইউ বাংলাদেশি? ওয়াও, আই এম সো হ্যাপি। ইউ আর সো কিউট লাইক হানি। ক্যান আই কল ইউ হানি? ইয়া শিওর। জিনিয়া সাদরে মীরাকে গ্রহণ করলো। সাবরিন বিদায় নিয়ে চলে গেছে। জিনিয়র বাড়িটা মীরাকে দেখালো। অনেকগুলো রুম আছে। মীরা বেছে বেছে দোতলার বারান্দা সহ রুমটা নিল। জিনিয়া মীরাকে সব কিছু বুঝিয়ে দিল। ওর রুলস হলো, মীরা ওর বাড়িতে ওর বন্ধু হয়ে থাকবে। দুজনে একসাথে সময় কাটাবে, ঘুরতে যাবে, রান্নাও একসাথে করবে, মাঝে মধ্যে খাবে বাহিরে। মীরা খুব অবাক হলো। জিনিয়াকে না দেখলে বোঝা যায় না। একদিনে কেমন আপন করে নিল মীরাকে। তবে জিনিয়ার পোশাকগুলো মীরার একদমই পছন্দ নয়। তবুও কিছু বলল না। কাঠের সিঁড়ি বেয়ে নিজের রুমে গিয়ে সব গুছিয়ে নিতে লাগলো। আর ভাবতে লাগলো যে যদি জিনিয়া একাকিত্ব বোধ করে তাহলে বিয়ে করছে না কেন? আর ওর বাবা মাই বা কোথায়? মীরা আর কিছু ভাবলো না। এসব ভেবে ওর কি? ও তো মাত্র কয়েকদিনের জন্য এসেছে, আবার চলে যাবে। এসব নিয়ে মাথা ঘামানো চলবে না। জিনিয়ার সাথে কথা বলতে হবে। সে কি ইফাজ আর ঈশার নামের কাউকে চেনে কিনা। রাতে জিনিয়া মীরাকে নিয়ে বের হয়। জিনিয়া একটা শর্ট টপস পরেছে, এতে ওর হাঁটু বের করে রেখেছে। মীরা তা দেখে নাক কুচকে কিন্তু কিছু বলে না। রাতের শহর দেখতে মীরার খুব ভালো লাগছে। পুরো শহরে রং বেরঙের বাতি জ্বলছে, কোথাও একটু অন্ধকার নেই। রাস্তাগুলো সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। মীরা এসেছে বলে জিনিয়া সেলিব্রেট করতে চায়, তাই মীরাকে সে বারে এসেছে। বারে প্রথম এলো মীরা। বাংলাদেশে থাকতে তো রাতে বাড়ির বাইরে যেতই না, আর বার তো দূরের কথা। বাড়ির ভিতরে মানুষ গিজগিজ করছে, কিছু ছেলে মেয়ে মাতাল হয়ে নাচানাচি করছে, কেউ কেউ বসে বসে বিভিন্ন নেশা করছে, তো কেউ রুমে মেয়ে নিয়ে ফুর্তি করছে। এসব দেখে মীরার গা গুলিয়ে এলো। ছি, এসব দেখা তো পাপ। তবে মীরা জিনিয়াকে কিছু বলতে পারলো না, কারণ জিনিয়াকে যাওয়ার ভীষণ দরকার। বিট ঠেলে ড্রিঙ্কস কর্নারে গিয়ে একটা চেয়ারে বসলো জিনিয়া। এক পেগ নিয়ে মীরার দিকে এগিয়ে দেয়। মীরা বলল, নো নো, আই হেট ড্রিঙ্কস, ইউ ক্যান টেক। জিনিয়া জোর করলো না। জিনিয়া কয়েক প্যাক খেয়ে ডান্স করতে চলে যায়। আর মীরা বসে বসে চারদিকে দেখতে লাগলো। ওর পাশে কয়েকটা মেয়ে দাঁড়ানো, দেখে মনে হচ্ছে বাংলাদেশি। হাব বাবার চেহারা দেখে এটাই বোঝা যায়। মীরা তো বারবার অবাক হচ্ছে, এখানে তো বাংলাদেশি আর বাংলাদেশি। হঠাৎই মীরা শোরগোলের আওয়াজ পেল। ঘটনা বোঝার জন্য মীরা উঠে দাঁড়িয়ে উকি দেয়। সামনে একটা ওষুধ টেবিলের সামনে দাঁড়িয়ে কয়েকজনকে হইচই করতে শুনল। মীরা সেদিকে তাকিয়ে আরও অবাক, কারণ কালকের ওই বখাটে ছেলেটা ওখানে আছে। টেবিলে হাত দিয়ে সামনের ব্যক্তিদের দিকে তাকিয়ে আছে সে। আর টেবিলের উপর কতগুলো ছোট গ্লাসের মদ্দালা, সেগুলোর দিকে তাকিয়ে আছে সে। কিন্তু আশ্চর্য, ওখানে জিনিও রয়েছে, আর কতগুলো ছেলে। মীরা ডাবল জিনিয়া কি ছেলেটাকে চিনে? মীরা সেদিকে এগিয়ে যাওয়া ধরলে একটা মেয়ের হাত টেনে ধরে। মীরা পিছনে তাকিয়ে মেয়েটাকে দেখলো। মেয়েটা বিয়ারের বোতল হাতে নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ওদিকে যেও না, মারা পড়বে, ওখানে যাওয়া নিষেধ। মেয়েটার মুখে বাংলা শুনে মীরা বুঝতে পারলো যে সে বাংলাদেশি। মীরা বলল, কেন যাব না, কি আছে ওখানে? মেয়েটা ঈশানের দিকে ইশারা করে বলল, ওই যে ছেলেটাকে দেখছো, ওই ছেলেটা ওদের কাছে অন্য কোনো মেয়ে অ্যালাউ করে না, শুধু ওই মেয়েটাকে ছাড়া। ওদের বন্ধু মহলে ওই একটাই গাঁটতেরা মেয়ে, বাকি সব ছেলে। মীরা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কেন? আর কে ওই ছেলেটা? মেয়েটা তার মুখে হাসি ফুটিয়ে বলল, ঈশান, ক্রাশ বয় অফ লন্ডনস গার্লস।
ঈশান নামটা শুনে মীরার বুকটা ধক করে উঠল। এ ঈশান সেই ঈশান নয় তো, যাকে খোঁজার জন্য মীরা লন্ডন এসেছে? মীরা গাড় করিয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। তবে সেই ছোট ঈশানের সাথে কোনো মিল পাচ্ছে না। জোরে মিউজিক বাজছে আর এত সব মানুষের শোরগুলোর মধ্যে মীরার মাথা ভো ভো করছে। তারপর আবার ঈশান, সব মিলিয়ে মীরার অবস্থা করুন। হঠাৎই ওর পাশে দাঁড়ানো মেয়েটা ওর গাল চেপে ধরে নিজের দিকে ঘুরালো। মীরা ব্রু কুঁচকে তাকাতে মেয়েটা বলে উঠল, ওদিকে এত দেখো না, তাহলে তোমার মাথার চুল আর মুখের দাঁত একটাও থাকবে না। মীরা কোনো জবাব দিল না, সবটাই ওর কাছে ধোঁয়াশা। মেয়েটা হেসে বলল, ক্রাশ খেলে নাকি ঈশানের উপর? মীরা মাথা নাড়িয়ে না বলতে মেয়েটা অবাক হয়ে বলে, সে কি, লন্ডনের সব মেয়েরা উঠতে বসতে ঈশানের উপর ক্রাশ খায়, আর তুমি? বাই দ্য ওয়ে, তুমি কি লন্ডনে নতুন? মীরা ছোট করে উত্তর দিল, হ্যাঁ। ও, তাই এখানকার মানুষ সম্পর্কে তুমি কিছু জানো না? মীরা আবার ঈশানের দিকে তাকালো, তারপর আবার ওই মেয়েটার দিকে তাকিয়ে বলল, ওই ছেলেটাকে তোমরা এত ভয় পাও কেন? মেয়েটা মুখে হতাশ ভাব ফুটিয়ে বলল, তুমি দেখছি সবটাই জেনে ছাড়বে, তবে জেনে রাখা ভালো। চলো বসে কথা বলি, তুমিও বাঙালি আর আমিও বাঙালি। মীরা মেয়েটার সাথে একটা টেবিলে গিয়ে বসে, তবে ওর মনটা শুধু ঈশানের দিকে। যদি এটাই সেই ঈশান হয়, মেয়েটা থেকে সব জানতে হবে। ওর বাবার মাঝখানে মেয়েটা বলে, আমি শ্রাবণ, আর তুমি? মীরা মুচকি হেসে বলল, আমি মীরা। শ্রাবণী মাথা ঝাঁকিয়ে বলল, নাইস নেম। আমি এখানে ফ্যামিলি সহ থাকি, এখানেই পড়াশোনা করছি। তবে অবাক করা বিষয় হলো এই শহরে পদে পদে তুমি বাঙালি পাবে। বলতে গেলে বাঙালিতে লন্ডনে ভরে আছে। বাংলাদেশ অনেক উন্নত করছে দেখছি, বলে শ্রাবণী হেসে ফেলল। মীরার এখন এসব শুনতে বিরক্ত লাগছে, বারবার সে ঈশানের দিকে উকিঝুঁকি দিচ্ছে। শ্রাবণী মীরার সামনে তড়ি বাজিয়ে বলল, হ্যালো, এত দেখো না, বিপদে পড়ে যাবে। ওই ছেলেটা সম্পর্কে একটু ক্লিয়ার করে বললে ভালো হতো। তোমার কথা আমি বুঝতেছি না। শ্রাবণী এক সময় বিয়ারের বোতল শেষ করে টেবিলের উপর রেখে বলা শুরু করলো, ওই ছেলেটা হচ্ছে ঈশান। মেয়েদের একদমই সহ্য করতে পারে না। বলতে পারো মেয়ে মানুষে তার অ্যালার্জি। মনে হয় ওর রক্তে সমস্যা আছে। কিন্তু ঈশান কেন যেন মেয়েদের পছন্দ করে না তা কেউ জানে না। এমনকি ওর বন্ধুদের কেউ না। বখাটে ছেলে একটা, যাকে বলে বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে। প্রতিদিন বারে এসে মদ গেলা আর পার্টি করাই তার স্বভাব। যদি কোনো মেয়ে ওকে 5 মিনিটের বেশি দেখছে তো তার লাইফ শেষ। এর আগে তো 5জন মেয়ে চুল কেটে দিয়েছে। ঈশানের ফ্রেন্ড জিনিয়া ঠিক ওর মতোই করে। জিনিয়া মেয়েটাও ঠিক ওই রকমই। আমরা তো সপ্তাহে 2 থেকে 3 বার বাড়ি আসি, কিন্তু জিনিয়া প্রতিদিন আসে। সারা রাত পার্টি করে মাতাল হয়ে বাড়ি ফিরে। জিনিয়াকে বাহির থেকে দেখলে সবাই মেয়ে ভাববে, ওর ভিতরে ইঞ্জিন পুরোই ছেলেদের। বলে শ্রাবণী হাসতে লাগলো। মীরার অস্বস্তি হচ্ছে। এতটা বিগড়ে গেছে, মণিমা জানতে পারলে তো খুব কষ্ট পাবে। হঠাৎ মীরাকে বলল, চিহ, কি ভাবছিস? এটা তো সেই ঈশান নাও হতে পারে। আরও অনেক ঈশানই তো থাকতে পারে। মীরা শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো যে ঈশান আগে কোথায় থাকতো? এটা কি ওর জন্মভূমি? শ্রাবণী একটু ভেবে বলল, সেটা জানি না, তবে এই দেশের বাসা ছাড়া অন্য কোনো বাসায় ওকে কখনো কথা বলতে দেখিনি। তাহলে কি করে বুঝবো? মীরা ভাবলো একবার ঈশানের বাবার কথা জিজ্ঞেস করে দেখি। মীরা কিছু বলার আগে একদল মেয়ে এসে শ্রাবণীকে টানতে টানতে নিয়ে যায়। শ্রাবণী ওদের সাথে ডান্স করতে চলে যায়। মীরার কেমন যেন লাগছে, বসে থাকতে ইচ্ছে করছে না। শ্রাবণীর কথা শুনে কেমন যেন লাগছে। এই কোন জায়গায় এসে পড়লো মীরা? তবে যত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবে ততই ভালো। মীরা বিড়বিড় করে সাবরিনকে কেন সে মীরাকে জিনিয়ার কাছে যে ছেড়ে গেল। মীরা উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে। ঈশান পেগের পর পেগ গিলেই যাচ্ছে, যা দেখে মীরার বমি পাচ্ছে। গরুর মতো কিভাবে গিলছে দেখো। হঠাৎই জিনিয়া মীরাকে ডেকে উঠল, হানি কাম হেয়ার। জিনিয়া ডাক শুনে মীরার কলিজায় পানি শুকিয়ে গেল, কারণ ঈশানও ওর দিকে চেয়ে আছে। ওর সাথে সব ফ্রেন্ডসরাও তাকিয়ে আছে মীরার দিকে। মীরা এগুতে চেয়েও পারছে না। ঈশান সম্পর্কে ধারণা পেয়ে ওর ভয় হচ্ছে, যদি সত্যিও চুল কেটে দেয়। এসব ভাবতেই মীরা নিজের চুলে হাত বোলায়। এমনিতেই কালকে ঈশানের সাথে ঝগড়া করেছে, ওকে তো কাঁচা কিলে খাবে। বাংলাদেশ হলে মীরা ভয় পেত না, কিন্তু এটা যে লন্ডন। তাছাড়াও সেনা জানাও কেউ নেই ওকে বাঁচাবে। জিনিয়া মাতাল হয়ে ডুলছে আর মীরাকে হানি হানি বলে ডাকছে। মীরা তার পরনের জামাটা হালকা টানলো, গায়ের ওনা টেনে ঠিক করলো। যদিও ঠিক আছে, তবুও আস্তে আস্তে করে জিনিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। জিনিয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, ফ্রেন্ডস, দিস ইজ হানি, মাই হোম পার্টনার, অ্যান্ড হানি, দে আর মাই ফ্রেন্ডস, অ্যালেক্স, হার্স, জ্যাক, হ্যারি অ্যান্ড ঈশান। মীরা এক এক করে সবার দিকে তাকালো। ঈশানের দিকে তাকিয়ে শুকনো ডোক গিল সে। কিন্তু আশ্চর্য, ঈশান ওর দিকে তাকালো না, তবে একবার তাকিয়েছিল। তাহলে কি ঈশান মীরাকে চেনেনি? কালকে তো এত ঝগড়া করলো। মীরা এতে অবাক হলো। বয়ে বয়ে সে আরশোকে ঈশানের দিকে তাকাতে লাগলো। পরক্ষণে শ্রাবণীর কথা মনে পড়ে আর তাকালো না। ওর এত সাদের চুলগুলো খোয়াতে চায় না, তাই ওখান থেকে সরে পড়ল। মীরার আর ভালো লাগছে না, ইচ্ছে করছে লাঠি দিয়ে সব কটাকে ফিটাতে। এরকম পাওয়া যদি ওর থাকতো তাহলে আজকে এই বারের সব কটাকে হসপিটালে থাকতো।
এক একটা টেবিলে বসে সে বিড়বিড় করে যাচ্ছে। এভাবে মীরা টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মীরার ঘুম ভাঙলো জিনিয়ার ডাকে। আড়মোড়া ভেঙে মীরা তাকিয়ে দেখলো জিনিয়া ডুলু ডুলু চোখে মীরার দিকে তাকিয়ে মুচকি হাসছে। মীরা উঠে দাঁড়াতে জিনিয়া বলল, লেটস গো হোম হানি। এই হানি ডাক শুনলে মীরার গা গুলিয়ে আসে। অসভ্য মেয়ে, এমন মেয়ে সে জীবনও দেখেনি। জিনিয়া ঠিকমতো হাঁটতেও পারছে না। মীরার কাঁধে হাত রেখে হাসছে সে। জিনিয়ার গা থেকে মদের গন্ধ আসছে। মীরা সহ্য হচ্ছে না, তবুও জিনিয়াকে নিয়ে সে হাসছে। রাস্তাঘাট কিছুই ছিল না মীরা। ফোন হাতে নিয়ে ম্যাপ দেখছে এক হাতে, আর ফোন আরেক হাতে জিনিয়াকে ধরে রেখেছে। এভাবে হাঁটা যায় নাকি? জিনিয়া তো পুরো ভর মীরার উপর ছেড়ে দিয়েছে। তাল সামলাতে না পেরে জিনিয়াকে নিয়ে রাস্তার উল্টো পড়ে। মীরা দ্রুত উঠে দাঁড়ায়। বেশি ব্যথা পায়নি, কিন্তু সমস্যা হলো জিনিয়াকে সে তুলতেই পারছে না। কিছুক্ষণ টানাটানি করার পর একজোড়া বলিষ্ঠ হাত এসে মীরার হাতের উপর দিয়ে জিনিয়ার হাত ধরল। মীরা চমকে তাকায়। ঈশান জিনিয়ার হাত ধরেছে। মীরা কি করবে বুঝতে পারছে না। ঈশান জিনিয়াকে নিয়ে গাড়ির পিছনের সিটে বসিয়ে দেয়। মীরা ওভাবে দাঁড়িয়ে আছে। ঈশান মীরার দিকে তাকিয়ে বলে, হে গার্লস, কাম অন। মীরা দ্রুত গিয়ে জিনিয়ার পাশে বসে পড়ল। ঈশান গাড়ি স্টার্ট দেয়। জিনিয়ার বাড়ির সামনে এসে ঈশান গাড়ি থামায়। জিনিয়াকে ধরে নিয়েও রুমে নিয়ে যায়। এর মধ্যে মীরার সাথে ঈশান একটুও কথা বলেনি, শুধু জিনিয়ার জন্য এক গ্লাস লেবুর শরবত আনতে বলেছে। মীরা শরবত নিয়ে রুমে গিয়ে দেখলো ঈশান এখনও যায়নি। মীরা রুমে যেতে ঈশান বেরিয়ে যায়, কিন্তু কিছু একটা ভেবে আবার ফিরে এসে মীরার সামনে দাঁড়ালো। ব্রু কুসকে মীরার দিকে তাকিয়ে বলল, আই থিঙ্ক আই সি ইউ সামহোয়ার। মীরা শরবতের গ্লাস শক্ত করে ধরল। তবে কি ঈশান ওকে চিনে ফেলল? মীরা শুকনো ডোক গিলে বলল, বাট আই সি ইউ দ্যাট ফোর্স টাইম টুডে। ঈশান কেমন করে যেন মীরার দিকে তাকালো। মীরার চোখে মুখে বয়ের ছাপ দেখা যাচ্ছে। ঈশান তাতে পাত্তা দিল না, চলে গেল। মীরা যেন হাফ ছেড়ে বাঁচল। জিনিয়াকে শরবত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের রুমে গেল। খুবই ক্লান্ত সে। গড়ি না দেখে শুয়ে পড়ল মীরা। মীরা ভাবতে লাগলো যে এটা কিছুতেই ঈশান হতে পারে না। ঈশান তো এরকম ছিল, হতেই পারে না। আবার ভাবলো হয়তো হতেও পারে। বিদেশে এসে ঈশান বদলে যেতেও পারে। মীরা চোখ বন্ধ করে ভাবতে লাগলো, এই ছেলেটা যদি ঈশান হয় তাহলে তো ভালোই, তাড়াতাড়ি পেয়ে যাবে ইফাসকে। আর যদি না হয় তাহলে তো আরও কাঠখড় পোড়াতে হবে মীরার। এসব ভাবতে ভাবতে মীরা ঘুমিয়ে পড়ল। ঈশান নিজ বাড়ির সামনে গাড়ি থামালো। হাতের আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে বাড়িতে ঢুকলো। রুমে যাওয়ার আগে একবার ইফাসের রুমে উকি দেয়। ইফাস ঘুমাচ্ছে। ঈশান তাই নিজের রুমে গিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হলো। তারপর নিজেও ঘুমিয়ে পড়ল। ঈশানের কেমন যেন সন্দেহ হচ্ছে। মীরাকে সে আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। মেয়েদের দিকে বেশিক্ষণ ঈশান তাকায় না, তাই সবার চেহারা মনে রাখতেও পারে না। মনে থাকবে কি করে? ঈশান মনে রাখার চেষ্টাও করে না। ঈশান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ঈশান যেতে ইফাস চোখ মেলে তাকায়। ছেলেটা তার উচ্ছন্নে উঠেছে, কোনো কথা শুনে না, যখন যা ইচ্ছে তাই করে। এত রাত করে বাড়ি ফিরছে, না জানি কোথায় কোথায় থেকেছে। ইফাজের এখন মনে হচ্ছে ঈশানকে পিহুর কাছে রেখে এলে ভালো হতো। অন্তত ছেলেটা ভালোর পথে চলতো, রাত দুপুরে বাড়িও ফিরত না। ইফাজের এখন খুব চিন্তা হয় ঈশানকে নিয়ে, কখন যে কি করে বসে কে জানে। আবার বায়না ধরেছে বাংলাদেশে যাওয়ার। ইফাজ নিজেও যাবে ঈশানের সাথে, কারণ সে কিছুতেই ঈশানকে পিহুর মুখোমুখি হতে দিবে না। ঈশান যদি পিহুকে অপমান করে তাহলে পিহু কষ্ট পাবে, তার থেকে বেশি ইফাজ কষ্ট পাবে। যতই সে পিহুকে ঘৃণা করুক, একটা সময় তো পিহুকে ভালোবাসত। তবে এখনও সে পিহুকে আগের মতোই ভালোবাসে। সেজন্যই তো বাবা মায়ের হাজার চাওয়া সত্ত্বেও ইফাজ বিয়ে করেনি। পিহুর জায়গায় ইফাজ কোনোদিনও কাউকে বসাতে পারবে না, কখনোই না। তাই এখনও ইফাজ পিহুর দেওয়া কষ্টগুলো আঁকড়ে ধরেই বেঁচে আছে। ইফাজ বড় একটা শ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অপ্রিয় সে প্রিয়। অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।